শুনছেন কিংবা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির চতুর্থ আয়োজনে। আজকের এই পরিবেশনাটি এবং এই পরিবেশনার সাথে সংশ্লিষ্ট আলোচনার বিষয়বস্তু নগরের স্বল্প আয়ের মানুষের জন্য অংশগ্রহণমূলক আবাসন। এই বিষয়টির উপর আলোচনায় নবীন স্থপতিদের মধ্যে যারা আজকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন তারা হচ্ছেন স্থপতি সাইদুল লুসান, শাওন সরকার, রশিদুল হাসান রাজু, HM হোসেইনুর রহমান জুয়েল, মাসুকুল আলম, নুহাস আকন্দ, নুহায়েন ইসলাম, সামিয়া আনোয়ার রাফা, ফাহমি খায়রুন, হুমায়রা আনন, মাহমুদা আলম, বাবুল হোসেন, ফাতেমা শারমিন সাহা, সুহাইলি ফারজানা এবং স্থপতি ফাতিহা পলিন। আমাদের সাথে আরো যুক্ত আছেন বরাবরের মতো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মহোদয় স্থপতি মুবাশির হোসেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়ারম্যান স্থপতি কাজী গোলাম নাসির এবং দুইজন অগ্রজ স্থপতি আমাদের সময় দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ কৃতার্থ। স্থপতি ফরহাদুর রেজা, আমরা অনেকেই তাকে প্রবাল ভাই বলে চিনি, এবং স্থপতি জাকিয়া সুলতানা, আমাদের অতি পরিচিত রীতা আপা কিংবা রীতা ম্যাডাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্য থেকেও আমাদের জন্য আজকের এই সময়টুকু বের করে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন এই কারণে। আমি একেবারে শুরুতে আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আজকের আয়োজনের উপস্থিত থাকা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়ারম্যান স্থপতি কাজী গোলাম নাসিরের কাছে চলে যেতে চাইছি। আমরা আমাদের আমন্ত্রণ পত্রে কিংবা আমাদের যে পোস্টারগুলো দিচ্ছি সেগুলোর উপরে সবসময় লিখছি সামাজিক দায়িত্ব পালনে স্থপতিগণ। সামাজিক দায়িত্ব পালন, এটা তো সামাজিক দায়িত্বর ব্যাপারটা তো বিশাল বিস্তৃত। সবাই আমরা মোটামুটি কোনো না কোনো ভাবে সামাজিক দায়িত্ব পালন করছি। আপনার নেতৃত্বে স্থপতি কাজী গোলাম নাসিরকে জিজ্ঞেস করতে চাই, আপনার নেতৃত্বে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কমিটি আসলে কোন সামাজিক দায়িত্বের কথা বলছে? এইটি দিয়ে যদি আপনার স্বাগত বক্তব্য আজকের জন্য আমাদের সামনে উপস্থাপন করেন স্থপতি কাজী গোলাম নাসির। শুভ সন্ধ্যা। ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি এবং আজকে দুজন আলোচক এসেছেন, আমার অত্যন্ত প্রিয় মুখ এবং আমার সহকর্মী সোশ্যাল রেসপন্সিবিলিটিতে যারা কাজ করে যাচ্ছি আমরা। বিষয়টা আমার মতো করে যদি আমি বলি, কারোর সাথে হয়তো দ্বিমত হতেও পারে, নাও হতে পারে। সেটা হলো যে একজন স্থপতি পড়াশোনার ব্যক্তিটা তো বিশাল। একজন স্থপতিকে চেষ্টা করা হয় পড়াশোনার মাধ্যমে যে তার মনের বিবেকটাকে একটু খুঁচিয়ে তৈরি করে দেওয়ার জন্য। সেই তৈরি থেকে সে ইন্ডিভিজুয়ালি হয়তো বা সমাজের কোনো কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, সমষ্টিগতভাবে যুক্ত হতে পারেন, পেশাজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমরা যদি একটু পুরনো দিকে তাকাই তাহলে ব্যক্তি বিশেষের মাধ্যমে আমরা দেখি যে শ্রীলঙ্কাতে যখন ভয়াবহ দুর্যোগ আসলো, তারপরে আমাদের ইনস্টিটিউটের বর্তমান প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওখানকার কয়েকটা বাচ্চাকে দত্তক নিয়েছিলেন পড়াশোনা করানোর জন্য। ফিলিপাইনে যখন আইলা আসলো তখন সেখানেও আমাদের ইনস্টিটিউটের অনেকে ব্যক্তি উদ্যোগে সহায়তা দিয়েছিলেন ওখানে ঘর বানানোর জন্য। কুরিলের বস্তি যখন পুড়ে গেছে তখন আমাদের প্রাক্তন সভাপতির নেতৃত্বে অনেকের কাছ থেকে টাকা জোগাড় করে এনে তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। নেপালে যখন আমাদের দুর্ঘটনা ঘটলো আর্থকোয়েক, তখন ব্যক্তির মাধ্যমে নেপালে যতজন স্থপতি ছিল সবাইকে নেপাল ইনস্টিটিউটের মাধ্যমে একত্রিত করে বাংলাদেশ হাই কমিশনে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছিল।
কোভিডের সময়ের যে অনুদান অথবা খাদ্য দেয়া অথবা স্থপতিরা যারা কোভিডকালীন সময়ে সমস্যায় ছিলেন তাদের জন্য সুদবিহীন লোনের ব্যবস্থা করা, এই যে অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো কখনো দেখছি আমরা ব্যক্তিগত, কখনো দেখছি সমষ্টিগত। যদি সমষ্টির কথা বলি, যদি পেশাজীবীর কথা বলি, যদি বাস্তবের কথা বলি, তাহলে বাস্তব তো দুটো জায়গাতে কাজ করেন আসলে নিবিড় ভাবে। একটা হলো যে পেশা চর্চার ক্ষেত্রটার জন্য, আর একটা হলো পেশাজীবীদের জন্য। তো পেশা চর্চার ক্ষেত্রে পেশাজীবীরা যখন কাজ করেন, তখন আমরা এই সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি গঠন হওয়ার পরে আমরা দেখছি যে বহুজন সমষ্টিগতভাবে বা ব্যক্তিগতভাবে এমন অনেক কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, যারা সমাজে ওই লেভেলের সুবিধা পাচ্ছেন না, সেই সুবিধা বঞ্চিত মানুষের জন্য, অথবা রাষ্ট্রীয় কোনো দুর্যোগের ক্ষেত্রে। আমরা চিন্তা করেছিলাম, আলাপ করেছিলাম যে এই জনগোষ্ঠীকে, এই পেশাজীবীদেরকে একটা প্ল্যাটফর্মে আসলে নিয়ে আসা, নিয়ে যদি আসতে পারি তাহলে তারা কে কি ধরনের কাজে যুক্ত আছেন সেগুলোকে আমরা পরস্পরের মাধ্যমে শেয়ার করে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারা, এবং বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটকে একটা মেসেজ দেয়া যে আমাদের এতজন যোদ্ধা আপনাদের অগোচরেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আসলে কাজ করে যাচ্ছেন। আপনি সরাসরি এই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য যদি কাজ করার জন্য ইনস্টিটিউট থেকে চেষ্টা করেন, এগিয়ে আসেন, তাহলে আপনাদের সাথে যে যোদ্ধাদের পাবেন, যে যোদ্ধারা আসলে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক ইতিমধ্যে গড়ে তুলে। তো সেই জায়গাটাতেই আমাদের মূল ক্ষেত্রটা ছিল যে আমাদের যারা সুবিধাবাদী বলি অথবা যাদের সুবিধা আছে তাদের জন্য যারা কাজ করে যাচ্ছে স্থপতিরা, তাদের বাইরেও একটা দল নিভৃতে, আড়ালে, নিরালাতে বহু মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিবেকের তাড়নায়, সামাজিক দায়িত্ববোধ থেকে। সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি মনে করে যে এদেরকে যদি সংগঠিত করা যায় তাহলে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সগৌরবে যে বলে বেড়ায় যে আমরা মানুষের জন্য কাজ করি, আমরা সমাজের সকল অংশের জন্য কাজ করি, সেই কাজ করার জন্য একদল যোদ্ধাকে আমরা তৈরি করে দিতে পেরেছি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কাছে। এই ছিল আমার মূলত চিন্তাটা, যে এই চিন্তাটা থেকেই আমি, ফারহানা শারমিন ইমু এবং আমাদের দলে যারা কাজ করছেন এবং যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে আমরা বলেছিলাম যে শুরু থেকেই আমাদের যে উদ্দেশ্য বা গোল, সে পর্যায়ে যাওয়ার আগে আমরা আমাদের নিজেদেরকে চেনার চেষ্টা করি। এই চেনাটা কর্মের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে, ক্ষেত্রের মাধ্যমে, কোথায় কোন জায়গায় কিভাবে যুক্ত আছি আমরা সেটা জানাই। সেটা বাস্তবের নির্বাহী পরিষদ জানুক, ইনস্টিটিউটের সকল সদস্য জানুক। এই জানার অবস্থানটা যখন শেষ হবে, পরিচয় পর্বটা যখন শেষ হবে, তখন আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্য নিয়ে সম্মুখের পথে এগিয়ে যেতে পারবো। এটুকুই ছিল আজকের এই শুরুতে ইমু আপনি যেটা বলেছেন সেই প্রেক্ষিত। আর বাকি যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে স্বল্প আয়ের মানুষের জন্য যে আবাসন, আসলে আমাদের যে 5টা চাহিদা তার কেন্দ্রবিন্দু তো হলো বাসস্থান। বাসস্থান কেউ নিজে তৈরি করেন, কেউ পেশাজীবীদের সহায়তায় তৈরি করেন, কোন কোন পেশাজীবী যাদের বাসস্থান তাদেরকে বাসস্থান তৈরিতে সহায়তা করার জন্য তাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন। এই যে অংশগ্রহণমূলক একটা চিন্তা, যে মানুষের জন্য মানুষকে সাথে নিয়ে কাজ করা, সেই চিন্তা থেকেই আসলে আজকের এই উপস্থাপনা। আমার মনে হয় যে উপস্থাপনা যারা দেখবেন তারা এই উপস্থাপনার মাঝে ভালো লাগা দেখবেন, ভালোবাসা দেখবেন, মানুষের চিন্তাকে আপন মনে নেয়ার জন্য যে ভাবনা সেটুকু অনুধাবন করবেন, এবং তারপরে আলোচনাটা শেষ হলে পরে আপনাদের তরফ থেকে যতটুকু সাড়া আমরা পাবো, সেটা ধনাত্মক বা ঋণাত্মক যেভাবেই হোক না কেন, আমরা মনে করি যে সেইটুকু নিয়ে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি তার পরবর্তী পদক্ষেপের জন্য এগিয়ে যেতে পারবে। আবারও ধন্যবাদ সকলকে। ফারহানা শারমিন ইমু, আপনি পরবর্তী অংশে এখন মনে হয় যেতে পারেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্থপতি কাজী গোলাম নাসিরকে। আমার কাছে স্থপতি কাজী গোলাম নাসিরের বক্তব্যের একটা অংশ থেকে মনে হয়েছে যে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে যে সকল স্থপতি সরাসরি স্থাপত্য সেবা দান করছে
তারা নিজেরা যেন সুবিধা বঞ্চিত না থাকে, সেরকম একটি লক্ষ্যকে সামনে রেখে, সেটাকেও বোধহয় সামনে রেখে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তার বর্তমান সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটিকে দিয়ে কাজ করাতে চাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা আজকের আয়োজনের মূল বিষয়ে চলে যেতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে নগরের স্বল্প আয়ের মানুষের জন্য অংশগ্রহণমূলক আবাসন, পার্টিসিপেটরি হাউজিং ফর লো ইনকাম আরবান কমিউনিটিজ। আমি উপস্থাপনার অংশে যাবার আগে আপনাদের সঙ্গে একটি ছোট পরিসংখ্যান শেয়ার করতে চাই। আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানটি। 2011 সালের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS এর পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। হাউজিং কিংবা আবাসনের জায়গাটিতে, কিংবা ধরেন যেটাকে আমরা বসত বাড়ি বলছি, সেই জায়গাতে বাংলাদেশের চিত্রটি 2011 সাল পর্যন্ত এমন ছিল। ঝুপড়ি, কাঁচা কিংবা আধা কাঁচা বসত বাড়ির সংখ্যা শতকরা 88.7 এবং পাকা বাড়ির সংখ্যা শতকরা 11.3। এই পরিসংখ্যানটি দেখার পরে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে এই 11.3 জন্য আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, স্থাপত্য শিক্ষা ব্যবস্থা 5 বছর ধরে আমাদেরকে, মানে স্থপতিদেরকে তৈরি করে। আমি শেয়ার স্ক্রিন অফ করলাম। আমি এখন মূল উপস্থাপনায় চলে যাচ্ছি। আজকে 3টি গ্রুপ আমাদের সাথে, নবীন স্থপতিরা যারা এই বিষয় নিয়ে কাজ করছে, তাদের মধ্যে 3টি গ্রুপ আমাদের সাথে তাদের কাজের কিছু অংশ দেখাবে। আমি স্থপতি শারমিন সোনিয়াকে দায়িত্বটা নিতে বলছি। আপনি আপনাদের প্রজেক্ট দেখানোর মাধ্যমে উপস্থাপনা অংশটি শুরু করবেন। ধন্যবাদ। শারমিন সোনিয়া, আপনাকে আনমিউট করতে হবে। ধন্যবাদ তিমু আপু। আমি স্থপতি শারমিন সোনিয়া। আমি আসলে 2014 সাল থেকেই হচ্ছে এই লো ইনকাম কমিউনিটি হাউজিং, যে পার্টিসিপেটরি লো ইনকাম হাউজিং, এর সাথে ইনভলভ আছি। তো আমি দুটো মেজর গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছি বাংলাদেশে, যেটা একটা হচ্ছে এলজিডির সাথে ইউএন হ্যাবিটেটের ইউপিপিআর প্রজেক্টে, আর সেকেন্ডটা হচ্ছে এনএইচএ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং এর একটা প্রজেক্ট LICHSP। দুইটা প্রজেক্টের কাজ করেছে। তো আজকে আমি এই দুইটা প্রজেক্টের কিছু মানে কাজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করব। তো আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। কি দেখা যাচ্ছে? শেয়ার দেখা যাচ্ছে। একটু স্ক্রিনটা বড় করতে হবে, ফুল স্ক্রিন দিতে হবে। তো আজকে আমাদের যে টপিক, পার্টিসিপেটরি হাউজিং এর যে এক্সপেরিয়েন্স, এটা আসলে কি। তো প্রথমে আমি আসি যে আসলে কেন এই যে লো ইনকাম আরবান কমিউনিটি, যাদের জন্য আমরা আসলে এই যে কাজ করছি, স্বল্প আয়ের মানুষ, এর কারণ হচ্ছে আসলে আমরা জানি যে তো এখানে খুব র্যাপিড আরবানাইজেশন হচ্ছে। তো এই আরবানাইজেশনের কারণে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তো এর কারণে বিভিন্ন আরবান হাব তৈরি হচ্ছে, যেমন সেটেলমেন্ট, যেখানে আসলে এই ম্যাক্সিমাম লো ইনকাম গ্রুপ যারা, তারা আসলে ইনফর্মাল সেটেলমেন্টেই আসলে বসবাস। এবং এই মাইগ্রেশনটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ একটা কারণ হতে পারে কোস্টাল এরিয়াতে এবং বিভিন্ন এরিয়ায়, নদী ভাঙ্গনের এলাকায়।
আর সোশিও ইকোনমিক কন্ডিশন, যেটা যে রুরাল মানুষ যারা, তারা হচ্ছে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, সেটেলমেন্ট তৈরি হচ্ছে আরবান এরিয়াতে। সো এই যে ইনফর্মাল সেটেলমেন্ট, এটাকে আপগ্রেডেশন করা যায় কিভাবে, এটার জন্য একটা ইউএন হ্যাবিটেটের গাইডলাইন আছে, যেটা 5টা এলিমেন্ট, যাকে টেনিউর সিকিউরিটি, অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে যে ভেহিকুলার এবং পেডিস্ট্রিয়ান যে অ্যাক্সেসিবিলিটি একটা সেটেলমেন্টে, সেটা বেসিক সার্ভিসেস একটা আরবান এরিয়াতে যে ধরনের বেসিক সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে, লাইক ড্রেনেজ ফ্যাসিলিটিস, বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল, বাজার, এই ধরনের, এবং হচ্ছে হাউজিং। সো এবং এই যে 5টা কম্পোনেন্ট, এইটা আসলে আপগ্রেডেশন ওভারঅল হলেই হচ্ছে এটা ইনফর্মাল সেটেলমেন্ট আপগ্রেডেশন বলা হয়। এবং এই যে সেটেলমেন্ট আপগ্রেডেশনটা, এটা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার আমরা 11 নম্বর দেখতেছি। আসলে আপনাদের একটা বড় আসলে আমরা বলি যে এটা একটা বটম কাউন্ট করি, কারণ ওখানকার দেখা গেছে কমিউনিটি নিড বা মানুষ না চাচ্ছে তাদের ডেভেলপমেন্টের জন্য, এটা মিসিং হয়ে যায়। তো এই কারণে পার্টিসিপেটরি এটাই সবচেয়ে একটা আমার মনে হয় শারমিন সোনিয়ার নেটওয়ার্কে খুব বেশি সমস্যা হচ্ছে। আমরা কি পরবর্তীতে যার কথা বলার কথা ছিল, স্থপতি লুশান, তার কাছে চলে যেতে পারি? শারমিন সোনিয়া পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছে। এই ত্রুটিটা আশা করছি আপনারা যারা দেখছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের প্রতিনিয়ত জীবনের অংশ হয়ে গিয়েছে। আসলে নেটওয়ার্কের কারণে আমরা এই প্রবলেমটা বারবারই ফেস করছি। স্থপতি সাইদুর লুশান। জি আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হলো যে আমরা কথা বলতে চাচ্ছি তো পার্টিসিপেটরি লো ইনকাম হাউজিং নিয়ে। এবং এখানে আসলে আমি কাজ করতেছি, বা আমরা এখানে 4 জন আছি। আমরা 4 জন আসলে কাজ করতেছি ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের হয়ে আর কি। সেখানে কমিউনিটি আর্কিটেক্ট হিসাবে কাজ করতেছি আমরা। তো আমি আসলে এখানে একটু ট্রাই করব যে আমরা আসলে যে প্রসেসটায় কাজ করতেছি, বা আসলে যেভাবে আসলে আমার লো ইনকাম কমিউনিটিতে আমরা হাউজিং এর জন্য ফ্যাসিলিটেট করতেছি, সেটা তুলে ধরার জন্য। তো পরবর্তী স্লাইডে এখানে যদি হলো গিয়া আমি বলি যে হলো গিয়া ইউডিপি আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফ্যাসিলিটেশন যেভাবে হচ্ছে, আসলে এটা মেইনলি আমি যদি ব্রড স্কেলে ভাবি, তাহলে আসলে আমি মোবিলাইজেশনের একটা পার্ট ধরতে পারি, অনেক বড় একটা পার্ট, যেটা আসলে যে কোনো ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট বা হাউজিং এর জন্য আসলে একটা কোর ইস্যু, ফার্স্টের মোবিলাইজেশনটাই। দেন হলো গিয়ে আমার টেকনিক্যাল একটা সাপোর্টের ইস্যু থাকতেছে, যেখানে আসলে আমরা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের নলেজ এবং কমিউনিটি থেকে আমাদের যে লার্নিং হচ্ছে, সেটা একসাথে করে আর কি আমরা কাজ করার ট্রাই করি। আর একটা বড় ইস্যু যেটা হাউজিং এর ফাইন্যান্সিয়াল, যে আসলে আমরা যে হতদরিদ্র মানুষের জন্য আসলে ঘরবাড়ির কথা বলতেছি, তাদের আসলে ফাইন্যান্সটা কোথা থেকে হবে, বা আসলে ফাইন্যান্সের মেকানিজমটা কি হওয়া উচিত। তো মোবিলাইজেশনের পার্টে বেসিক্যালি আমরা যেটা ফার্স্টে যেটা করি, সেটা হলো যে আমরা আসলে প্রথমেই কমিউনিটিতে একটা তাদের
অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য আসলে আমরা একটা কমিউনিটি ম্যাপিং করি ফার্স্টেই, যেখানে আসলে তাদের ওই কমিউনিটিটার ইনক্লুডিং হাউজিং যত ধরনের প্রবলেম আছে, ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম গুলো হলো গিয়ে আমরা আইডেন্টিফাই করি তাদের মাধ্যমে আর কি। দেন হলো গিয়ে তাদের অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের ল্যান্ড ইস্যু একটা বড় ইস্যু থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ইনফর্মাল দুই ল্যান্ডে আসলে আমাদের যেহেতু শহরে কাজ করতে হয়, এবং আমরা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম বেসিক্যালি 20টা সিটিতে কাজ করছে, তার মধ্যে হলো আমরা 6টা সিটিতে হলো গিয়ে হাউজিং এর কাজ চলমান আছে আর কি। তো সেই ক্ষেত্রেও শহরের মধ্যে আমার ফর্মাল ল্যান্ড ইনফর্মাল ল্যান্ড দুইটাতে আসলে আমার এই টাইপের লো ইনকাম টার্গেট গ্রুপটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডের যে ইস্যুটা বা ল্যান্ড নেগোসিয়েশনের যে ইস্যুটা, সেটা হতে পারে লোকাল গভর্নমেন্টের সাথে আসলে মেইনলি হয়। ইভেন অনেক সময় হয়তো আমার অনেক অনেক ইনফর্মাল সেটেলমেন্ট আসলে রেল লাইনের পাশ দিয়ে আছে আমার খুলনা শহর বা অন্যান্য শহরগুলোতে। তো সেই ক্ষেত্রে ল্যান্ডের নেগোসিয়েশনের একটা ইস্যু থাকে। দেন হলো গিয়া তাদের আসলে যে ডেভেলপমেন্ট প্ল্যান বা যে কমিউনিটি ম্যাপিংটা হইতেছে, এটা আসলে তাদের একটা বেস জিনিস হচ্ছে, যে এইটাই আসলে তাদের হয়ে কথা বলবে। মানে এমন এক্সাম্পল বেসিক্যালি আছে যে আসলে কাউন্সিলর বা তাদের তো একটা পরিকল্পনা থাকে একটা একটা সিটি কর্পোরেশন বা একটা তার ওয়ার্ডে। তো তখন আসলে তার পরিকল্পনা এবং এই কমিউনিটির আসলে চাহিদা, এই দুইটার আসলে এক জায়গায় কমন প্ল্যাটফর্মে আনতে পারে আসলে তাদের এই কমিউনিটি ম্যাপিংটা, যেটা আসলে আমাদের মোবিলাইজেশনের পার্টের মধ্যে পড়ছে। দেন আমি একটু ফাইন্যান্সিয়ালে আসলে যাচ্ছি। সেটা হলো যে আমার এই কমিউনিটিটা তো আসলে একবারে অনেক বড় একটা সেভিংস থাকে না হাউজিং এর জন্য, সো একবারে সে ইনভেস্টও করতে পারে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদের আসলে কিভাবে ইন্সপায়ার করা যায়, ইভেন তারা তাদের সেভিংস এর জন্য ইন্সপায়ার করা, যে আসলে তাদের সেভিংসটা দিয়ে যদি তারা হাউজিংটা করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আবার যে এটা আসলে অনেক বড় একটা লেন্দি প্রসেস। তো তখন আসলে যেটা করা হয় যে তাদের মধ্য থেকে আমরা, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে খুলনা শহরে আমরা কাজ করি হলো 28টা স্লামে বা 28টা সেটেলমেন্টে, লো ইনকাম সেটেলমেন্টে। তো সেখানে আসলে তাদের মধ্যে একটা নির্বাচন হয়, এবং নির্বাচনের মাধ্যমে তাদের হলো গিয়ে সিডিও গঠন হয়। সেখান থেকে আবার বেসিক্যালি আরেকটা লেভেলে নির্বাচন হয়ে তাদের 11 জনের একটা কমিটি গঠিত হয়, যেটা আসলে তা আমরা সিডিএফ বলতেছি বা সিটি ডেভেলপমেন্ট ফেডারেশন। আমি মনে হয় পরের স্লাইডটা আর কি ওটা আরেকটু ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। আহ আচ্ছা, তার আগে বেসিক্যালি যে আমাদের সিকোয়েন্সটা আর কি এটা একটু বলি। সেটা হলো যে আমরা ফার্স্টে যেটা হয় যে আমার এরিয়া সিলেকশন বা হলো আমার লো ইনকাম কমিউনিটি সিলেকশন। দেন হলো গিয়ে আমার পপুলেশনটাকে ক্যাটাগরাইজ করা, দ্যাট মিনস হলো যে আমার পুয়ার, এক্সট্রিম পুয়ার, এইভাবে আসলে আমরা দুইটা ক্যাটাগরিতে আসলে তাদের ক্যাটাগরাইজ করি। দেন হলো গিয়ে পিজি ফরমেশন, মানে হলো যে প্রাইমারি গ্রুপ আমরা সিলেক্ট করি বেসিক্যালি। যে দেখা গেল যে অনেকজন মিলে আসলে একটা সিডিওতে হয়তো বা একটা সেটেলমেন্টে হয়তো 200-250 জন মানুষ আছে, সেখানে আমরা আসলে 5-6টা প্রাইমারি গ্রুপে ভাগ করে ফেলি ইন্টিগ্রেশনের সুবিধার জন্য, তারা আবার সবাই কানেক্টেড। তারপর আসলে পিজি থেকে হলো গিয়ে আমার সিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিডিও ফরমেশন হয়। দেন ওখান থেকে আসলে আমি যেটা বলতেছিলাম যে আমার সিডিও ফরমেশনটা হয়। তো তারপর হলো গিয়ে আমরা বাকি কাজের প্রসেসের মধ্যে আমরা ম্যাপিং করার পরেই আমরা চলে যাই হলো গিয়ে তখন তাদের ডিমান্ডে। দেখা যায় যে একজন হয়তো হাউজিং এর জন্য কিছু বছর ধরে টাকা জমাচ্ছে, তো তখন হয়তো আমরা ওই মানুষগুলোকে আগে আইডেন্টিফাই করি যে কারা আসলে এইটার জন্য, হাউজিং এর জন্য অলরেডি প্রিপেয়ার্ড, বা কাদের হয়তো কাজ হয়তো একটু আগায় রাখছে হাউজিং এর ক্ষেত্রে। এর পরেরটা যেটা দেখা যাচ্ছে ম্যাপে, আর একটা ক্লিক করলে, সেটা হলো যে আমার এই কমিউনিটি ম্যাপিং এর মধ্যে থেকে আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে যে এখানে লতা নামে হলো গিয়া একজন, সে হলো গিয়া তার ঘরের জন্য সে কিছু সেভিংস অলরেডি রাখছে। তো সেখানে হলো গিয়া আমরা এইখানে ওই মানুষগুলোর ঘরগুলো আর কি আমরা ফার্স্টে আইডেন্টিফাই করি যে কারা আসলে এখনই হলো প্রিপেয়ার, ইভেন কাদের হলো গিয়ে ঘর বাড়ির অবস্থা খারাপ বা কাদের আসলে এই ধরনের চাহিদা আছে। তো এরপরের স্লাইডটাই চল ভাই, এরপরটা। আচ্ছা, এবার যদি আমি জাস্ট একটা কানেকশন তৈরি করি আর কি, সেটা আসলে আমার মানে মেইনলি যেটা দাঁড়াচ্ছে পিজি, আমার হলো হাউস হোল্ড থেকে আসলে একটা পিজি গঠিত হচ্ছে, প্রাইমারি গ্রুপ থেকে আমার একটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেখান থেকে আমার বেসিক্যালি একটা বড় সিডিএফ, যে সিডিএফটার মেইন রোলটা হলো গিয়া এদের ফাইন্যান্সিয়াল সবকিছু সাপোর্ট দেওয়া বলতে এটা তো তাদেরই অর্গানাইজেশন। তো তারা এখানে সেভিংস এর মাধ্যমে
ইভেন এখানে যেটা হয় যে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদের সাথে যেভাবে ফার্স্টে কাজ করা শুরু করে, এদের হলো গিয়ে একটা প্রথমেই একটা সিড মানি আসলে তাদের দেওয়া হয়, যে হলো গিয়া প্রথমে 40 লাখ টাকার একটা সিড মানি দেওয়া হয়, যেটা হলো গিয়া তারা কমিউনিটির মধ্যেই রিভলভিং ফান্ডের মাধ্যমে তারা লোন ছাড়বে। এবং যেহেতু হলো গিয়া এই কমিউনিটি গুলার জন্য লোনের অ্যাক্সেস আর একটা বড় সমস্যা, যেটা আমার নর্মালি লোয়ার মিডল ইনকাম পিপলই আসলে লোন অ্যাক্সেস করতে পারে না। তো সেই ক্ষেত্রে এদের জন্য সিডিএফ 6% ইন্টারেস্টে তাদের সর্বোচ্চ 2 লাখ টাকার একটা লোন দেয়, এবং সেটা হলো গিয়া আবার রিভলভিং ফান্ড হিসেবে কমিউনিটির অন্য ঘর বাড়িগুলার ঋণ হিসেবে তখন কাজ করে। আর এদের মনিটরিং এর জন্য আসলে যেটা যে আমাদের শহর লেভেলে একটা টিম কাজ করে, এবং হলো গিয়ে একটা ন্যাশনাল লেভেলে, তার মানে 20টা সিটি ধরে যে কাজ হচ্ছে আমার ইউডিপি, সে ন্যাশনাল লেভেল থেকে হলো গিয়ে এদের মনিটরিং এর একটা সিস্টেম আছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইস্যুটা ব্যাপারটা এরকম যে হলো গিয়া আমার সিটি ডেভেলপমেন্ট ফেডারেশনের বেসিক্যালি হলো আমার কমিউনিটি সেভিংস এন্ড শেয়ার থেকে একটা ফান্ডিং এর সোর্স আছে, এবং ব্র্যাক ইউডিপি থেকে। আর এটা যদি আমি নিচেরটায় খেয়াল করি, সেটা হলো যে এই আসলে সর্বোচ্চ 20,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আসলে লোন দেয়। মানে ঘর বাড়ি মেরামত থেকে শুরু করে, কারো হয়তো একটা টিনের চালা হয়তো নাই, বৃষ্টির সময় খুবই সমস্যা হচ্ছে, তার ওই সামর্থ্যটাও তখন নাই, তখন সে বেসিক্যালি ছোট একটা অ্যামাউন্ট লোন নিয়ে ওইটা হয়তো ঠিক করে ফেলতে পারবে। এবং এটা 6% ফ্ল্যাট রেটে হয়, এবং এটার মেয়াদ হলো 1 থেকে 3 বছর আর কি। এটাও মোটামুটি ঠিক করা হয়েছে তার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী। দেন যদি আমি একটু যাই, আমি এবার একটু টেকনিক্যাল ইস্যুতে আসি, সেটা হলো যে আমরা আসলে যেহেতু কাজ করতেছি, আমরা প্রফেশনালি আর্কিটেক্ট হিসেবে কাজ করতেছি, এবং আমরা কমিউনিটি থেকে আসলে কাজ করতে করতে প্রচুর শিখতেছি। সেই ক্ষেত্রে আর কি আমরা যদি ধরি যে আমাদের কস্টের জন্য যে কনসিডারেশন গুলা, যে তার আসলে অ্যাফোর্ডেবল হয় কিভাবে, বা সে যে টাকাটা নিতেছে এই টাকাটা দিয়ে আসলে তার সাধ্যের মধ্যে তার ড্রিম হাউসটা কিভাবে হতে পারে। তার সাথে বেসিক্যালি যেহেতু আমরা পার্টিসিপেটরি এটা বলতেছি, ওটা কমিউনিটি ম্যাপিং এর পার্টের অনেক বড় একটা পার্ট বেসিক্যালি, যে এই হাউসটা আসলে যে কেমন হবে এটা আসলে তার সাথে আমরা বসেই, আমরা প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম যে মডেল হাতে সবার, সো ওগুলোকে সবাই বেসিক্যালি ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ধরেই তাদের সাথে বসে তাদের ড্রিম হাউস কি হবে, দেন হলো গিয়ে তাদের কত টাকা কি আছে, দেন কত টাকা তারা এক্সট্রা লাগতে পারে, তাহলে সে আসলে নিজে লেবার দিতে পারবে কিনা বা নিজে কাজ করতে পারবে কিনা। ইভেন আমরা যেটা করি, তাদের আসলে একটা কনস্ট্রাকশন ওয়ার্কশপের মতো রাখি, সেটা হলো যে আমার মেশন যারা আছে, ইভেন হলো গিয়ে আমার যারা বাড়ির লোক আছে, তারাও আসলে এইসব বাড়িতে প্রচুর কাজ করে। আদারওয়াইজ হলো গিয়ে আমার মেশন কস্ট যেটা যায়, সেটা আসলে অনেক বড় একটা পোর্শন একটা পুরো প্রজেক্ট কস্টের। তো সেই ক্ষেত্রে তারা যেটা করে, তারা হলো গিয়া নিজেরাই হলো গিয়া শ্রম দিয়ে মোটামুটি এই খরচটা একটু মিনিমাইজ করার ট্রাই করে। আর যেটা ওই লোনের যে ব্যাপারটা ছিল, আমি এই সাথে ওটা বলে ফেলি, সেটা হলো যে যেহেতু এখানে বিলঙ্গিংনেস এর একটা ইস্যু আছে, তো যখন আসলে কেউ আসলে লোন নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়, তখন আসলে পুরো বাড়ির খরচের তার 30% টাকাটা তার নিজের আগে খরচ করতে হয় ওখানে। তার মানে আমার 1 লাখ টাকা আসলে যদি বাড়ির কস্ট হয়, তাহলে 30,000 টাকা আসলে সে ওখানে ইনভেস্ট করে আগে, নিজে আগে শুরু করে। এবং সেটা অনেক সময় হতে পারে যে তাদের হয়তো পুরোনো কিছু ম্যাটেরিয়াল আছে, তাদের হয়তো নিজেরা কাজ করার ক্ষমতা আছে, তো সেই ক্ষেত্রে আর কি ওইটাও তাদের আসলে ওই 30%-এর মধ্যে কাউন্ট হয়। আচ্ছা, তো এখানে হলো গিয়ে আমরা এখানে জাস্ট কিছু কনসিডারেশন দেখানো হয়েছে, যেটা আসলে আমরা লোকালি কাজ করতে করতে, এবং আমরা বেসিক্যালি আমাদের আমাদের দেশের এবং দেশের বাইরের আমাদের কবির স্যারও আছেন এখানে, তার নাম না বললে নয় আর কি। তো স্যারের কাছ থেকে আমরা খুব ইন্সপায়ার্ড, কজ স্যার আসলে কমিউনিটি লেভেলে যেভাবে কাজ করে এবং যে কনসিডারেশন গুলা, ওখান থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা আমাদের কমিউনিটিতে আসলে কিভাবে তাহলে কমিউনিটির মানুষগুলারই প্র্যাকটিস দিয়ে আমরা করতে পারি, এটার জন্য আমি মনে হয় এটার ডিটেইলে একদম না ঢুকি আর কি, এখানে প্রেজেন্টেশনটা ওপেন আছে। সো এটা আমাদের বেসিক্যালি একটা প্রোটোটাইপ, যেটা আমরা একতলা বা মানে আমরা দোতলা ঘরের জন্য, যেখানে ছাদ হচ্ছে না, সেই টাইপের একটা ঘরের জন্য হলো গিয়া এটা দেখালাম। দেন আমাদের আরেকটা প্রোটোটাইপ বেসিক্যালি হলো গিয়া দোতলা বেসিক্যালি, কারণ হলো যে অনেকের যেটা হয় জায়গা আসলে এমন হয় যে এদের 15 ফিট বাই 20 ফিট জায়গা, এখন সেখানে হয়তো তাদের ফ্যামিলি মেম্বার টোটাল হয়তো 6 জন, সেই ক্ষেত্রে আসলে তাদের ভার্টিক্যালি ওঠা ছাড়া কোনো সুযোগ থাকে না। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে ইনফর্মাল ল্যান্ডেও এই টাইপের বাড়ি করতে পারি না, কজ আমাদের যেহেতু একটা কমপ্লেক্সিটিস আছে পুরোপুরি ন্যাশনাল লেভেলে, যে এই মানুষগুলোর জন্য
যে যারা আসলে এই টাইপের কম জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছে তাদের জন্য আসলে সেটব্যাক রুল কি। সো এটা অবশ্যই আমার অথরিটির অ্যাপ্রুভাল নেওয়ার কোনো সুযোগ থাকে না নর্মালি কেডিএ, আমরা যদি খুলনার কথা বলি বা আরডিএ রাজশাহীর কথা বললে। সো এই ক্ষেত্রে আমাদের একটা আসলে এটা আমাদের একটা লিমিটেশনস, এবং এটা আমাদের আমার মনে হয় যে আমাদের প্রফেশনালি একটা লিমিটেশনস। তো আমরা এই দোতলা বাড়িটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি কিছু, যেহেতু তার দোতলা বাড়িতে এমনি একটু খরচ বাড়ে, তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আমরা কিভাবে খরচটা কমাতে পারি। এবং আমি যদি ওভারঅল একটা এস্টিমেটের হিসাব বলি, সেটা হলো যে আমরা নর্মালি কনভেনশনাল জাস্ট কমিউনিটিতে যে কনভেনশনাল প্র্যাকটিসটাই আছে বা কমিউনিটির বাইরে তারা যেটা দেখে আরবান এরিয়ার যেটা দেখে ইন্সপায়ার্ড, সেটার থেকে আমরা অলমোস্ট 40 থেকে 44% আমরা বেসিক্যালি কস্টটা এখানে রিডিউস করতে পারি, এটা ইনক্লুডিং মেশন কস্ট সবকিছু সহ আর কি। দেন হলো যে আমার ক্লাইমেট কনসিডারেশনে আসলে কিছু ইস্যু থাকে, আহ, তো ওই ক্ষেত্রে আর কি এখানেও কিছু পয়েন্ট দেখানো হয়েছে, আমি ওটারও ব্রিফে আর যাচ্ছি না। আহ, আমি এবার মনে হয় একটু আমাদের জাস্ট একটা রিয়েল ইমেজ যদি দেখি যে বেসিক্যালি এখানে হলো গিয়া একটা, মানে এই জায়গাটা সবসময়ের জন্য পানি জমে থাকে, তো তার ঘর বাড়ি অল টাইম পানির নিচেই থাকতো। তো তখন হলো গিয়া উনি আমাদের সাথে বলতে উনি তো বেসিক্যালি তখন পিজির সদস্য, তখন তাদের হলো গিয়া যে মিটিং গুলা হয় সেখানে সে বারবার এটা উত্থাপন করে যে তার আসলে এরকম একটা ঘর দরকার, কারণ তার একটা বাচ্চাও আছে ছোট। তো তখন হলো তার সাথে আমরা বসি, বসার পর তার আমি যে প্রসেস গুলা বললাম সবগুলা মেনটেন করার পর তার আসলে কি ডিমান্ড সবকিছু মেনটেন করে আসলে আমাদের এমন একটা বাড়ি আসলে হয়। এবং আমরা হয়তো যে কনসিডারেশন গুলা দেখিয়েছি ওখানে হয়তো আমরা ম্যাক্সিমামে অ্যাচিভ করতে পারি, বাট অনেক ক্ষেত্রে অ্যাচিভ করার সুযোগও হয় না। যেমন যেমন আমাদের আসলে এইচবিআর এর সাথে যেমন হলো গিয়ে আমাদের একটা ওয়ার্কশপ করার সুযোগ হয়েছিল। তো ওখানে যেমন আমাদের খুলনার এরিয়ার জন্য যদি ধরি যে স্যালাইনিটি অনেক বড় একটা ইস্যু খুলনা এবং সাতক্ষীরা, এবং সেই ক্ষেত্রে আসলে এক্সপোজ ব্রিক সলিউশন না, বাট আসলে এটা ক্ষতিটা একটু কমায় আমি যদি প্লাস্টার বা রং করি তার থেকে। কিন্তু কমিউনিটিতে আবার দেখা যায় যে এটার জন্য আসলে প্রচুর মোবিলাইজ করতে হয়, কারণ ইন্টারেস্টিং ঘটনা যে তারা মনে করে যে বাইরের কেউ দেখবে যে আমি ইট দিয়ে বাড়ি করছি, তার মানে বুঝবে যে আমার রং করার টাকা নেই। সো এই জায়গাগুলোতে আসলে মোবিলাইজেশনের বেশ কাজ করতে হয়। ইভেন ডিজাইন যে কনসিডারেশন গুলো আছে ওগুলো আসলে আমরা কমিউনিটির সাথে বারবারই বসতে হয়, বিকজ আমরা এমন না যে হলো গিয়ে আমাদের জাস্ট ইম্পোস্ট কিছু হলো গিয়ে ওখানে করলে যেটা হয় তাদের বিলঙ্গিংনেস তো আসে না, এবং আলটিমেটলি ফাইনালি তারা ওই জিনিস আবার চেঞ্জ করে ফেলে। অনেক অনেক এক্সাম্পল আর কি আমরা বাইরে এমন দেখি। সেই ক্ষেত্রে আসলে মেনলি তাকে দিয়েই আসলে তার ঘরের মেইন বেস ডিজাইনটা করানো হয়, তারপর তার সাথে ফ্যাসিলিয়েট করা হয়। এটা আমাদের বেসিক্যালি আর একটা আমাদের একতলা বাড়ি এটা। দেন হলো যে আমাদের এর পরের স্লাইডটা গেলে এইটা বেসিক্যালি হলো যে এটার একটা মানে অনেক বড় একটা স্টোরি আছে। সেটা হলো যে এখানে এরা বেসিক্যালি হলো প্রফেশন হিসেবে এরা, আমরা যেটা বলি যে ঋষি সম্প্রদায় বা মুচি আর কি যেটা বলি ঋষি সম্প্রদায়। তো এরা হলো গিয়ে 4 ভাই ছিল। তো এরা বেসিক্যালি পাশাপাশি প্লট ছিল, কিন্তু এরা যেটা হয় নর্মালি একজন আরেকজনের সাথে শেয়ার করতে চাচ্ছিল না, বাট জায়গা মাত্র এদের হলো গিয়া 14 ফিট করে, 14-15 ফিট করে আর কি। তো তখন আসলে ওদের সাথে অনেক বড় একটা পার্ট গেছে মোবিলাইজেশনের। আহ এখানে শাওন আপু আসলে প্রথম থেকে অনেক ইফোর্ট দিছে এখানে। এবং ও এখানে যেটা ফাইনালি গিয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে এরা এখন 4টা ফ্যামিলি আসলে একটা কমন স্টেয়ার শেয়ার করে এরা হলো দোতলা করে এটা ফাউন্ডেশন দিয়ে এটা কমপ্লিট করছে। ইভেন এই পুরো সোশ্যালি যদি আমি ভাবি পুরো এরিয়ার মধ্যে যেহেতু এটা মুচি এলাকা, তো আসলে তাদের অনেক বড় একটা আপগ্রেডেশন হয়েছে। এবং তাদের আসলে যে মানে এই বাড়ির সাথে তো আসলে আমার ছেলে মেয়ে বিয়ে টিয়ে সবকিছু রিলেটেড, পুরো সোশ্যাল ইস্যু রিলেটেড। সো আসলে এই দিক থেকে তাদের আপগ্রেডেশন যদি ধরি, তো এটা আসলে তাদের তাদের ভাষ্য মতে এটা আসলে অনেক বড় একটা আপগ্রেডেশন হয়েছে তাদের জন্য সোশ্যালি এবং তাদের লিভিং এনভায়রনমেন্টালও। এইটা হলো গিয়ে আমাদের আরেকটা টাইপোলজি, এবং এই জায়গাটা আমাদের হলো গিয়া গভর্নমেন্ট ল্যান্ডে। কিন্তু এখানে কাউন্সিলরের সাথে তারা অনেকবার নেগোসিয়েশনের পর যেটা দাঁড়িয়েছে যে কাউন্সিলর তাদের একটা লিখিত দিয়েছে যে তারা এখানে বাড়ি করতে পারবে, কিন্তু এটায় তারা ফুল ওয়াল তুলতে পারবে না, তারা হাফ ওয়াল দিয়ে করতে পারবে বা তাদের টিন দিয়ে করতে হবে। তো যেহেতু এখানে পানির একটা ইস্যু ছিল, সো আমরা এখানে হাফ ওয়াল দিয়ে করা হয়েছে, মানে কমিউনিটিকে ওভাবে মোবিলাইজ করা হয়েছে বা কমিউনিটি এটাই হলো গিয়া কাউন্সিলরের সাথে বসে এইটা তারা ফাইনালাইজ করছে। সো এখানে যে আরেকটা ইস্যু আর কি ওই ল্যান্ডের ইস্যুটা আর কি আবার
চলেই আসতেছে। দেন এরপর হলো গিয়ে আমাদের একটা আমাদের রেলের জায়গায় একটা প্রজেক্ট। জুয়েল ভাই, আচ্ছা, এটা হলো যে আমাদের আহ আমাদের দোতলা বাড়ি, যদি আমি বলি যে আমাদের একতলায় ছাদ দিয়ে, দেন উপরের তলায় আমার দোতলা টিন দিয়ে আমাদের আহ এই বাড়িগুলা, এবং এটার কস্ট বেসিক্যালি হয়েছিল 2,70,000 টাকা, এবং লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এটা আসলে 3.5 লাখ টাকা খরচ হয়েছিল। এবং যেটা মানে তাদের ফুল ফ্যামিলির আসলে ওই এরিয়ার মধ্যে একটাই দোতলা বাড়ি। তো আসলে সে নিজেই গল্প দেয় যে হলো আমার যখন বাড়ি কাউকে চিনাইতে হয় আমি বলি যে ওই কমিউনিটি, ঋষি কমিউনিটির দোতলা বাড়িটা আমার। তো এটা অনেক বড় একটা গল্প তার জন্য। আর আমাদের এই বাড়িটা বেসিক্যালি হলো আমাদের রেল লাইনের পাশেই দেখা যাচ্ছে একদম, এবং এখানেও ল্যান্ড তো আসলে রেলের জায়গা, বাট এখানেও লোকাল কাউন্সিলর ইনভলভ হতে হয় আর কি তাকে, যেহেতু এই মানুষগুলা তার এরিয়াতেই। তো এখানে তাদের সাথে নেগোসিয়েশন করে যেটা হয়, এনরা অলরেডি পাকা কিছু স্ট্রাকচার করার প্ল্যান করতেছিল। তখন আমরা 3টা স্টেক হোল্ডার গ্রুপ, লোকাল গভর্নমেন্ট, কমিউনিটি আর আমরা বসে একটা যে কমন জায়গায় আসি যে ঠিক আছে এখানে স্ট্রাকচার করা যাবে, বাট আপনি পার্মানেন্ট কিছু করতে পারবেন না, যেন এটা আপনি যে কোনো সময় আসলে খুললে আপনারও ক্ষয়ক্ষতি না হয়, বা পার্মানেন্ট কোনো একটা মানে আমাদের রুল ভায়োলেশন না হয় এটা। সো এখানে সে একটা দোকান সহ তার বাড়িটার কনস্ট্রাকশন এটা চলতেছে আর কি। তো আমি মনে হয় যে আমাদের পুরো গল্পটা আর কি কম সময়ের মধ্যেই বলার ট্রাই করছি। থ্যাংক ইউ। আমরা স্থপতি মাহমুদা আলমের কাছে চলে যেতে চাই। স্থপতি মাহমুদা। হ্যাঁ, ধন্যবাদ ইমু আপু। আমি স্থপতি মাহমুদা আলম, এবং আমি প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার বা পোকার পক্ষ থেকে আমাদের গল্পগুলো শেয়ার করতে চাই। আজকে আমার সাথে আরও আছে বাবুল হোসেন এবং মোহাম্মদ মাশরুকুল আলম, এবং আরও অনেকেই আছে যারা আমাদের সাথে কাজ করে, বাট আমরা 3জন মিলে একটু আমাদের গল্পগুলো বলবো। আর আমরা এখন 3জন 3 জায়গা থেকে প্রেজেন্ট করছি, সো আমাদের যদি কোনো বিচ্যুতি হয় প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। লুশানকে দেখেও মনে হচ্ছিল যে লুশানও এখন ফিল্ডে আছে। আমরা সবাই, আমি কক্সবাজার থেকে, বাবুল ঝিনাইদহ থেকে, মাসুক ঢাকা থেকে জয়েন করছি। সো এটাই মনে হয় আমাদের মানে কমিউনিটি আর্কিটেক্টদের গল্প, যে আমরা আসলে এখন বাংলাদেশের বিভিন্ন শহরে থেকে কাজ করছি। আমাদের পক্ষ থেকে স্ক্রিনটা শেয়ার করছে মাসুক, আমি তোমাকে একটু অনুরোধ করছি। ধন্যবাদ মাসুক, ফুল স্ক্রিন। আমরা নিজেদেরকে পোকা বলি, প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার, এবং আমরা ইচ্ছা করে এই অ্যাক্রোনিমটা একটু চিন্তা করেছি যে পোকা আসলে প্রকৃতিতে যেরকম একটু কিছুটা অদৃশ্য থেকে নিজের কাজটা নিজে করে যেতে থাকে, এবং সেই কাজটা মূলত হচ্ছে প্রকৃতির ভারসাম্য ঠিক রাখা। আমরা নিজেদেরকে আসলে ওই জায়গায় দেখতে চাই, আমরা যেন পোকার মতো কার্যকর কিছু একটা হতে পারি। তো পোকা মূলত একটি নেটওয়ার্ক, প্রফেশনালদের নেটওয়ার্ক, অ্যান্ড এই প্রফেশনাল বলতে হচ্ছে কমিউনিটির সাথে কমিউনিটির সাথে মিলে নকশা করতে চাই, এরকম যে কোনো প্রফেশনাল আসলে পোকার অংশ হতে পারে। পোকার মূল কাজটাই হচ্ছে কমিউনিটি এবং প্রফেশনালদের সংযোগ ঘটানো। তো পোকা শুধু বাংলাদেশে কাজ করছে এমন না, এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় আরও 19টি দেশের সাথে পোকার এই একই ধরনের কাজ দিয়ে পোকা কানেক্টেড। যেই নেটওয়ার্ককে আমরা কমিউনিটি আর্কিটেক্টস নেটওয়ার্ক বা ক্যান এবং এশিয়ান কোয়ালিশন ফর হাউজিং রাইটস বা ECHR বলে জানি। সো আমরা এই নেটওয়ার্কের থ্রুতে একই ধরনের কাজ আরও 19টা দেশে করছি। পোকার যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে। তখন আমরা পোকার বেশিরভাগ মানুষই অনেক ইয়াং ছিলাম, এবং ঢাকায় আমরা এই প্রশ্নটা থেকে কাজ করা শুরু করি যে আমরা নিজেদেরকে কিভাবে ইউজফুল করতে পারি। আমরা তো আর্কিটেক্ট, অনেক ধরনের স্কিল আছে আমাদের। তো ঢাকায়, পুরান ঢাকায় রবিদাস কলোনি বেশ কয়েকটা আছে, এবং কল্যাণপুর, এই কয়েকটা কমিউনিটি ম্যাপিংয়ের মাধ্যমে আমরা কাজটা শুরু করি।
তো লক্ষ্মীবাজার রবিদাস কমিউনিটি ছবিগুলোতে যেটা দেখা যাচ্ছে 2013 সালে আমরা যখন কাজ শুরু করি, তো তখন আমরা প্রথমে শুধু ম্যাপিং করছিলাম যে কমিউনিটিগুলোর ম্যাপ তৈরি করি, এবং ওই কাজটা আমরা ওই কমিউনিটির ছোট বাচ্চাদের সাথে মিলে করছিলাম। লক্ষ্মীবাজার থেকে যখন আমরা পরবর্তী আরেকটা কমিউনিটিতে এই ম্যাপিং করার জন্যই যাই, ওয়ারি রবিদাস পাড়া, সেখানে আবার লক্ষ্মীবাজারের বাচ্চারা এসেছিল, তাদের ম্যাপটাকে ল্যামিনেট করে নিয়ে এসেছিল। সো ওই ম্যাপটা আসলে লক্ষ্মীবাজারের জন্য বেশ ভ্যালুয়েবল একটা অ্যাসেট হয়ে গিয়েছিল, যেটা লক্ষ্মীবাজারে ওনাদের ল্যান্ড রিলেটেড বেশ কিছু ডিসপিউটও ছিল। ওই ম্যাপের মাধ্যমে তারা নিজেদের ভেতরকার ওই ডিসপিউটগুলো নেগোশিয়েট করেছে, এবং ওদের ওই ল্যামিনেট করে নিয়ে এসে ওয়ারিতে, তারপর আবার ওয়ারিতে এক্সপ্লেন করা যে আমরা এভাবে এভাবে ম্যাপটা করলাম, ওটাই আসলে বলে দেয় যে কতটা ভ্যালু করছিল ওরা ওই ডকুমেন্টটাকে। তো পরে আমরা ওয়ারিতেও এইরকম ম্যাপিং একটা এক্সারসাইজ করি সবার সাথে মিলে, এবং ওয়ারিতে তখন ওয়ারি রবিদাস পাড়াটা খুবই অল্প, খুবই সংকীর্ণ জায়গার মধ্যে আসলে ফ্যামিলিগুলো সবাই থাকে। তো ওই সংকীর্ণ জায়গায় বিভিন্ন ধরনের বাড়িঘরের ইমপ্রুভড সিচুয়েশন কি হতে পারে ওটা নিয়ে আমরা ওনাদের সাথে অনেকগুলো চেষ্টা করি, এক্সারসাইজ করি, ড্রয়িং করি, মডেল তৈরি করি। তো ঢাকায় কাজ করতে করতে তারপরে আমাদের পুরো টিমটা মিলেই আমরা আবার কুমিল্লাতেও কিছু সময় কাজ করি, এবং এরপরে আমরা কো-ক্রিয়েশন আর্কিটেক্ট এবং ঝিনাইদহ মিউনিসিপ্যালিটি, ঝিনাইদহ সিটি ওয়াইড কমিউনিটি নেটওয়ার্ক সবার সাথে মিলে ঝিনাইদহ কমিউনিটি লেড হাউজিং প্রসেস, যেটা আসলে এখন সবাই আমরা আর্কিটেক্ট কমিউনিটিতে অ্যাটলিস্ট এই প্রসেসটা সম্পর্কে অনেকেই জানি, তো ওখানেও আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়। তো এই অংশে আমি একটু বাবুল হোসেনকে ইনভাইট করছি। ঝিনাইদহ এবং দিনাজপুর দুটো অংশেই ওর কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ও একটু ওর সাইড থেকে আমাদেরকে গল্প বলবে। ধন্যবাদ মাহমুদা আপু। পোকার একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা ফিল্ডে যা রিসোর্স পাই সাধারণত তাই দিয়েই কাজ করে থাকি। ছবিতে লক্ষ্য করলে দেখতে পাই বসতির বাচ্চাদের সাথে মিলেমিশে আমরা গাছের পাতা দিয়ে ম্যাপিং তৈরি করছি। ঝিনাইদহ এর আগের স্লাইড আপু, এর আগের স্লাইডে মাসুক। হ্যাঁ, ঝিনাইদহ শহরব্যাপী আবাসন নিয়ে আইএবি সোশ্যালি রেসপন্সিবল আর্কিটেকচারের বিগত সেশনে বিশদ আলোচনা হয়েছে, তাই আমরা আর এটা রিপিট করছি না। বলে রাখি, ঝিনাইদহ কমিউনিটির মানুষজন মিলেমিশে 38টি স্বপ্নের বাড়ি তৈরি করে। তারপর আমরা হরিজন্টাল শেয়ারিং এর মাধ্যমে বাংলাদেশের উত্তরে একটি জেলা দিনাজপুর কমিউনিটি এর মানুষজনকে ঝিনাইদহে আমন্ত্রণ জানাই। এখানে এসে তারা কমিউনিটির মানুষদের কাছ থেকে কমিউনিটি ম্যাপিং, সঞ্চয় দল গঠন, স্বপ্নের আবাসন তৈরির বিভিন্ন পরিকল্পনা শিখে যায়। 2017 সালে আমরা ঝিনাইদহের একই মডেলে দিনাজপুরে কাজ শুরু করি। সেখানে আমরা পাশে পাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একদল শিক্ষার্থীকে, যারা কমিউনিটি মানুষদের সাথে মিলেমিশে কমিউনিটি ম্যাপিং, স্বপ্নের বাড়ি তৈরির মডেল, স্বপ্নের বাড়ির মডেল তৈরি এবং অন্যান্য কাজকর্মে জড়িয়ে পড়ে। পরবর্তী স্লাইডে মাসুদ। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, দিনাজপুর কমিউনিটির মানুষেরা ঝিনাইদহ থেকে শিখে আসা বিভিন্ন পদ্ধতি নিজেদের বসতিতে প্রয়োগ করে। আগের স্লাইডে যদি যাই মাসুক, এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটির মানুষেরা তারা নিজেদের বসতিতে নিজেরাই অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করে এবং তারা ফিলার স্ল্যাব ইউজ করে তাদের খরচ বাঁচানোর জন্য। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, যেহেতু আমাদের এখানে একটি মডেল কমিউনিটি তৈরি হয়েছে, তাই এখানে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য মানুষেরা কমিউনিটি কিভাবে বাড়ি তৈরি করলো তা তাদের কাছ থেকে শিখে। এবং পরবর্তীতে যদি আমরা যাই,
আমরা এখানে 20টি বাড়ি তৈরি করতে সক্ষম হয়েছি এবং একটি করিডোর তৈরি করতে সক্ষম হয়েছি সবাই মিলেমিশে। আর এই করিডোরটা আসলে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন ব্যবহার করে। আমরা যদি লক্ষ্য করি সকালের পরে যখন পুরুষেরা কাজে যায় তখন হচ্ছে থাকে এটা মহিলাদের দখলে এবং এটা বিকাল পর্যন্ত মহিলাদের দখলে থাকে। এখানে যেহেতু এটি আদিবাসী কমিউনিটি, এখানে তারা ঝিনুক বাছে, এখানে তাদের গৃহস্থলীর কাজকর্ম এখানে করে এবং বিকালবেলা এটা বাচ্চাদের খেলাধুলার জায়গা হিসেবে বিবেচিত হয়। এবং সন্ধ্যার পরে যখন পুরুষেরা ঘরে ফিরে তখন তারা এই জায়গাতে গল্পগুজব করে থাকে। আমি আবার মাহমুদ আপুর কাছে ফেরত যাচ্ছি। আপু আপনি মিউট করা, মাহমুদ আপু। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ বাবুল। বাবুলের সাথে পরিচয় হওয়ার গল্পটাও খুব মজার আসলে। আমরা যখন দিনাজপুরে কাজ করতে যাই, ওখানে নতুন আর্কিটেকচার স্কুল হয়েছে হাজী দানেশ। ওখানে বাংলাদেশের অন্যান্য আর্কিটেকচার স্কুলগুলো তো স্টুডেন্টরা নিজেদের মধ্যে অনেক শেয়ারিং এর সুযোগ পায়, এক ইউনিভার্সিটি আর অন্য ইউনিভার্সিটির প্রজেক্টগুলো সম্পর্কে জানে, দেখতে যায়। তো অনেক বেশি উত্তরে হওয়ায় এই যোগাযোগ থেকে এই স্কুলের স্টুডেন্টরা একটু দূরে ছিল, আর স্কুলটাও তখন মানে কয়েক বছর মাত্র হয়েছে। তো খুব একটা আনন্দের ব্যাপার হয়েছিল আমাদের। অ্যান্ড এইটা আমাদের পোকার একটা প্রসেস আসলে, যেখানেই যাচ্ছি সেখানে লোকাল ইয়াং প্রফেশনালদেরকে যদি আমরা সাথে পাই তাহলে আমরা অবশ্যই তাদেরকে সাথে নিয়ে আসলে এক্সপ্লোর করার চেষ্টা করি যে একসাথে কি করা যেতে পারে। নেক্সট, দিনাজপুরের পরে আমরা ঢাকায় কাজ করা শুরু করেছি। এটা আমাদের গত বছর 2020 থেকে এই কাজটা শুরু হয়। সিটি ওয়াইড ল্যান্ড অ্যান্ড হাউজিং প্রবলেম, এই জিনিসটা এক্সক্লুডেড কমিউনিটির জন্য ঢাকায় কিভাবে চিন্তা করা যেতে পারে, এই কাজে আমাদের সাথে আছে কো-ক্রিয়েশন আর্কিটেক্টস এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটি। তো আমরা যেটা ঢাকায় কাজ করা হাউজিং নিয়ে, এটা খুবই ডিফিকাল্ট আসলে। যখনই একটা কোনো বড় অর্গানাইজেশন বা কেউ আসলে এখানে কাজ করতে চায়, বিশেষ করে হাউজিং নিয়ে, অন্যান্য জিনিস ওয়াশ বা টয়লেট স্যানিটেশন নিয়ে কিছুটা হলেও কাজ করা পসিবল হয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, বাট হাউজিং নিয়ে করতে হলে অনেক জটিল একটা সিস্টেমের ভেতর থেকে লিগ্যালিটির ব্যাপারগুলো চিন্তা করে করতে হয় দেখে অর্গানাইজেশনদের জন্য করা ডিফিকাল্ট। বাট আমরা যেহেতু ছোট একটা প্রফেশনালস প্ল্যাটফর্ম, আমরা তখন মনে করি যে আমরা হয়তো অনেক কিছু একটু ঘুরে ফিরে সমাধানের দিকে যেতে পারি। মানুষ তো আসলে নিজের বাড়িঘরগুলো তৈরিই করছে, অ্যান্ড আমরা আর্কিটেক্ট, আমরা ওনাদেরকে বাড়িঘরগুলো আরেকটু কীভাবে ভালো করে তৈরি করা যায় সেটার বুদ্ধি তো দিতেই পারি। তো এই চিন্তা থেকে অনেক কমপ্লেক্স এই সিচুয়েশন ঢাকায় কাজ করা শুরু, এবং ঢাকার এই প্রজেক্টটাতে আমাদেরকে সহায়তা করছে ACHR এবং সিলাবিক ফাউন্ডেশন। এবং এই প্রজেক্টের অনেকগুলো কম্পোনেন্ট আছে আসলে, বেশ কয়েকটা কমিউনিটিতে আমরা কিছু বাড়িঘর তৈরি করেছিও, সেটা নিয়ে একটু পরেই কথা বলবো, বা অন্যান্য ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট, কমিউনিটি নেইবারহুড ডেভেলপমেন্ট, এই ধরনের কাজগুলো আমরা করব। কিন্তু মূল যেটা লক্ষ্য আমাদের, সেটা প্রথমেই যেটা বলেছি সেটার মতোই কিছুটা, যে এই কমিউনিটিগুলোকে আর যারা প্রফেশনাল আছে, যারা তাদের সার্ভিসটা এই কমিউনিটিতে পৌঁছাতে চায়, এই প্রফেশনালদেরকে একত্র করা, যাতে সবাই মিলে আমরা হাউজিং ফর অল এই কথাটাকে অ্যাডভোকেট করতে পারি। এবং এটা খুবই কমপ্লেক্স, আমরা জানি, বহু বছর ধরে কাজ করছে অনেকেই, আমাদের বড়রা, এবং আমরাও করব আরও পরবর্তীতে অনেক বছর ধরে হয়তো কাজ করা লাগবে। কিন্তু হাউজিং ফর অল এইটার পেছনে আমরা পারসুয়েসিভ হতে চাই এবং এটাকে অ্যাডভোকেট করতে চাই। তো এই প্রজেক্টেরও এইটাই কোর এজেন্ডা। ঢাকায় যখন আমরা ঘুরতে শুরু করি, তখন ঢাকা তো আসলে লো ইনকাম কমিউনিটি বললে এটার কোনো শেষ নেই। এখানে কিছু পরিসংখ্যান দেয়া আছে, ঢাকা নর্থে 1600 বেশি দরিদ্র বসতি, ঢাকা সাউথেও 1700 বেশি দরিদ্র বসতি। তো আমরা যেহেতু ছোট করেই শুরুটা করতে চাই, যাতে কোনো একদিকে একটা সফলতার উদাহরণ তৈরি হয়,
তো আমরা ফোকাস করতে চাচ্ছিলাম যে কোন ধরনের কমিউনিটিতে ফোকাস করতে পারি। তো আমরা ঘুরতে ঘুরতে পরে ফোকাস করলাম ওই কমিউনিটিগুলোতে যে কমিউনিটিতে প্রফেশনাল, ওনাদের প্রফেশনের কারণে ওনারা বিভিন্ন সোশ্যাল স্টিগমার সম্মুখীন হন। তো আমরা ঢাকায় এখন যেই কমিউনিটিগুলোর সাথে যোগাযোগ করছি তারা মূলত ক্লিনার, বোথ ফর্মাল ওয়েস্ট ক্লিনার সিটি কর্পোরেশন এবং ইনফর্মাল ওয়েস্ট পিকার্স, ওয়েস্ট রিসাইকেল বিজনেস করে যেই কমিউনিটিগুলো সেরকম, দালিত কমিউনিটি কিছু, রবিদাস কমিউনিটি এবং কমপ্লিটলি নোম্যাড কিছু কমিউনিটি ঢাকার আশেপাশে থাকে। এই কমিউনিটিদের সাথে যোগাযোগ করে আমরা এখন এই নেটওয়ার্কটা তৈরি করছি। নেক্সট, হ্যাঁ, সো হাউজিং এর প্রবলেমকে আমরা একটু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দেখার চেষ্টা করলে আমরা তিনটা বড় পয়েন্ট পাই। একটা হচ্ছে ঢাকার জন্য অবশ্যই কিভাবে লিগ্যালি অথবা ইভেন সেমি লিগ্যালি ল্যান্ড অ্যাক্সেস করা যায়, এটা খুবই ডিফিকাল্ট। বেশিরভাগ দরিদ্র বসতি আসলে অন্যের জমিতে, সেটা সরকারি হোক অথবা প্রাইভেট ওনারের হোক, অন্যের জমিতে থাকে এবং সেখানে থাকে বলেই ওনাদের এই থ্রেটটা থাকে যে ওনাদেরকে যে কোনো সময় এখান থেকে সরে যেতে হবে। তো কিভাবে আরেকটু জীবনে নিশ্চয়তা আনা যেতে পারে, এই ল্যান্ডের নেগোসিয়েশন কীরকম হতে পারে সেটা একটা ইস্যু। ছবিতে যেটা দেখা যাচ্ছে ঢোলপুর সিটি কমিউনিটি, এটা অলমোস্ট 3000 পরিবারের একটা কমিউনিটি। এই 3000 পরিবারের মধ্যে 500 পরিবার সিটি কর্পোরেশনের সরাসরি এমপ্লয়ি। সো সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের এখন চেষ্টা আছে যে ওনাদের যারা ক্লিনার কমিউনিটিগুলো আছে তাদের সবার জন্য বাসস্থান থাকে। তো এই 500 পরিবার হয়তো ওই থ্রেটটার সম্মুখীন হচ্ছেন না, কিন্তু বাকি যেই 2500 পরিবার আছেন যারাও আসলে এমন একটা ওয়েস্ট ক্লিনিং সিস্টেমের মধ্যে, ওয়েস্ট ক্লিনিং সিস্টেমটাকে পুরো ধরে রেখেছেন ঢাকা সাউথের দিকে। সো এই 2500 পরিবার আসলে এভিকশনের সম্মুখীন। তো এই পরিবারগুলোর আসলে কি হতে পারে, ল্যান্ড নেগোসিয়েশনটা কিরকম হতে পারে, এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় ফ্রেমওয়ার্কের দ্বিতীয় পয়েন্টটা যদি আমি মেনশন করি সেটা তো অ্যাক্সেস টু ফাইন্যান্স। একটু লুসানো বলে গেল যে ইভেন আমাদের দেশে আমরা লোয়ার মিডল ইনকামেও মেবি হাউজিংয়ের জন্য ফাইন্যান্স অ্যাক্সেস করা ডিফিকাল্ট হয়। সেখানে একদম লোয়ার ইনকাম কমিউনিটির জন্য, মানে একটা বাড়ি তৈরি করার জন্য যেই টাকাটা লাগে, যেই ইনকাম গ্রুপেরই হোক না কেন, এটা তো আসলে কখনোই একসাথে আমাদের কারো কাছে থাকে না। তো এই যে ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফাইন্যান্স, কী ধরনের ফাইন্যান্স হতে পারে, এইটার খুব বেশি এক্সাম্পল নাই। কয়েকটা এক্সাম্পল আছে যেটা আমরা জানি, যেমন ঝিনাইদহের একটা হাউজিংয়ের এক্সাম্পল, ব্র্যাক ইউডিপির কিছু এক্সাম্পল, বাট এইটাও, এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা বা এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টটার ডিজাইনটাও খুবই লিমিটেড। ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে পেছনের স্লাইডটা আসো, ছবিতে দেখতে পাচ্ছি গাবতলী সিটি কলোনি। গাবতলী সিটি কলোনি নিয়ে যখন আরো বলবো, এটার ল্যান্ডের এক ধরনের নেগোসিয়েশন হয়েছে। সো ওনাদের আসলে এখানে রাইট টু বিল্ড এবং হাউস দেমসেলভস, এই অধিকারটা আছে। সো ওনারা চাইলে হয়তো ইনভেস্ট করতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টটা আসলে আসবে কোত্থেকে যখন এককালীন একটা বড় টাকা লাগে কারো বাড়ি তৈরি করার জন্য। তো এটা আরেকটা প্রশ্ন যে দরিদ্র বসতির হাউজিং ফাইন্যান্সের ডিজাইনটা কিরকম হতে পারে। এবং তৃতীয় ইস্যু ফ্রেমওয়ার্কের যেটা আমরা মনে করি সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। আর আমরা যেহেতু একটা কমিউনিটি থেকে আসছি, আর্কিটেকচারাল সাপোর্টটা কিভাবে ওনাদের জন্য হতে পারে এটা আমরা খুব ভালোভাবেই জানি যে আর্কিটেকচারাল সাপোর্টটা খুবই অল্প কিছু মানুষের জন্যই আমরা এখনো দিতে পারি, সেভাবেই আমরা স্কিলড অ্যান্ড ট্রেন্ড। কিন্তু কিভাবে আমরা আমাদের ওই স্কিলটাকে এই কমিউনিটির জন্য উপযুক্ত করতে পারি এবং কাজে আসতে পারি। তো ছবিতে যেই কমিউনিটিটা দেখা যাচ্ছে এটা ওয়ারি রবিদাস পাড়া। ওয়ারি রবিদাস পাড়ার ওনারা খুবই অল্প জায়গার মধ্যে থাকে। সো ওনাদের এক্সপ্যানশন ভার্টিক্যালি, হরিজন্টালি এমনভাবে হয়েছে যে একটা ঘরের ভেতর থেকে আরেকটা ঘরের ভেতরে যেতে হয়, কোনো আলো বাতাস নেই, ধোঁয়াটা বের হওয়ার জায়গা নেই, এবং
রান্না বান্না ধোয়া পাকড়া সবকিছু ওনাদের মানে সামনের সংলগ্ন রাস্তাটাতেই করতে হয়। তো এটা এই ধরনের কমিউনিটি ভিজিট করলে আমাদের মনে হয় যে যদি আমরা কোনোভাবে আমাদের আমাদের স্কিলটাকে আমাদের সার্ভিসটাকে ওনাদের জন্য অ্যাক্সেসেবল করতে পারতাম, তাহলে হয়তো আমরা কোনো না কোনো ধরনের সমাধান এর চেয়ে আরেকটু বেটার সমাধান দিতে পারতাম। তো এই তিনটা মেইন ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করেই আমরা ঢাকাতেও কাজ করছি, এবং ঢাকার কাজটা যখন শুরু হয়েছিল তখন যেহেতু কোভিড-19ও পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছিল, এবং আমাদের মূল একটা ডিসকাশনের ব্যাপার হচ্ছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং। আমরা জানি দরিদ্র বসতিতে আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কোনো জায়গাই নাই। তাহলে বাড়িঘরগুলো কেমন হলে মানুষ আসলে তাও ফিজিক্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা মানতে পারবে, অথবা লকডাউনের সময় যখন পুরো সময়টা ঘরে থাকতে হয় তখন আসলে তাদের কি হচ্ছে, সেই বাড়িঘরগুলোর স্বাস্থ্য কীরকম, সেই স্বাস্থ্যটা ভালো না হলে, বাড়িঘরগুলোর স্বাস্থ্য ভালো না হলে মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো হবে। এই সব ব্যাপার থেকে আমরা চিন্তা করি যে হেলথ আসলে এই ডেভেলপমেন্টের ইমপ্রুভমেন্টের একটা সেন্টার হতে পারে, যেটা মানুষের নিজের স্বাস্থ্যের হেলথ, তারপরে বাড়ি ঘরের স্বাস্থ্য, এবং সেইখান থেকে বসতির স্বাস্থ্য, এভাবে করে আসলে ছোট থেকে বড় স্কেলে বসতি থেকে আমরা শহর পর্যন্ত যেতে পারি। যে বাড়ি ঘরের স্বাস্থ্যটা ভালো হলে বসতির স্বাস্থ্য ভালো হলে আমাদের সিটির স্বাস্থ্যও ভালো হতে পারে। তো এটা আমাদের একটা কোর ভ্যালু বলবো ঢাকা প্রজেক্টের জন্য, যে হেলথ কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে বাড়ি ঘরের। ঢাকা প্রজেক্টের থ্রুতে আমরা গাবতলীতে বেশ কিছু বাড়িঘর আমরা গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত তৈরি করেছি। তো গাবতলীর অল্প কিছু গল্প বলার জন্য আমি মাসুকুল আলমকে একটু ইনভাইট করব। মাসুক। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আমরা হচ্ছে আমাদের যে এসিএইচ এর প্রজেক্টটি ছিল সেটির প্রথম হাউজিং টা করার সিদ্ধান্ত নেই, বা ওনাদের থেকে একটা সাপোর্ট পাই যে গাবতলীতে আমরা এই কাজটা আসলে করতে পারি। ওনারা এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিল। তো প্রথম এটা ছিল যে যে কোনো কমিউনিটিতে গেলে আমাদেরকে আসলে কমিউনিটিটা চিনতে হয়। তো প্রথমে আমরা সেই কমিউনিটিতে যে সেটাকে চেনার চেষ্টা করি। তো গাবতলীর যে পজিশনটাতে আসলে আমাদের এই কমিউনিটিটা থাকে এটা খুবই ভাইটাল একটা পজিশন। জাস্ট বেড়িবাঁধের যে রাস্তাটা গাবতলীর সাথে মিলিত হয় ওইটার সাথেই ওনারা এরকম একটা অ্যালটমেন্টে থাকতেছেন। তো এটা যদি আমরা এই ম্যাপটা তাদের সাথে বসে ওখানে তৈরি করি আর কি, এটা যদি আমরা দেখি তাহলে একটা সেন্ট্রাল রাস্তা যেটা তাদের বাজারের মধ্যে দিয়ে চলে যায়, এবং সেইখান থেকে কিছু গলি ঢুকে যায় যার পাশ দিয়ে হচ্ছে তাদের বাসাগুলো সাজানো থাকে লিনিয়ার ভাবে। এবং গলির শেষ মাথায় তাদের ওয়াটারের পয়েন্ট গুলা এবং স্যানিটেশনের যে বাথরুম গুলা সেই বাথরুম গুলা থাকে। তারা সাধারণত এখানে একটি গলিতে দুই সাইডে 16টা করে 32টা বাসা থাকে, এবং তারা কমন টয়লেট ইউজ করে ওই পিছনের জায়গাটাতে। তাদের বাসাগুলো যদি আমরা দেখি তাহলে এগুলো সাধারণত 1 থেকে 1.5 তলা হাইটের মতো হয় আমাদের হাইট অনুযায়ী। আর ভিতরের অবস্থাটা অনেকটা এইরকম। আহ তাদের ল্যান্ড গুলো হয় হচ্ছে 12 ফিট বাই 15 ফিটের মধ্যে। সামনে থেকে তারা 2 ফিট রাস্তা থেকে এনক্রোচ করে সেখানে রান্না বান্নার কাজটা করেন। আর ভিতরে নর্মালি তারা যেহেতু অনেক এক্সটেন্ডেড ফ্যামিলি, ম্যাক্সিমামই হয়তো 2-3 জেনারেশন ধরে থাকেন এখানে। তারা এখানে আসছেন প্রায় 15 বছর আগে। অন্যান্য ঢাকার অন্যান্য জায়গা থেকে এভিক্টেড হয়ে, যেমন হাতিরঝিল থেকে কিছু আসছেন, গুলশান থেকে কিছু আসছেন, সেখান থেকে এভিক্টেড হয়ে এখানে এসে তারা প্রায় 15 থেকে 17 বছর এখানেই থাকতেছেন। তো এভাবে আমরা তাদের কমিউনিটিটার সাথে আসলে পরিচিত হই। আর ওই সময় আমরা যখন কাজ শুরু করি তখন আমরা যারা কাজ শুরু করেছিলাম তারাও খুবই ইয়াং, কেবল পাশ করে বের হয়েছি। তো ওই শেখার ব্যাপারটাও তাদের সাথে গড়ে ওঠে। তো শেখার ব্যাপারেও আমরা ওই পার্টিসিপেটরি অ্যাপ্রোচ এবং হরাইজন্টাল লার্নিং ওই প্রসেসে যাই, এবং তাদের কমিউনিটিতে বসে আমরা আসলে দেখা যেত সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে ম্যাপিং করতেছি, তাদের সাথে আমরা ঘরের প্রোফাইলিং করছি। তো এই ইনফরমেশন গুলো আমরা আসলে দুই ভাবে
তাদের সাথে এক হয়ে জেনারেট করি। একটা হলো সেটেলমেন্ট প্রোফাইলিং, যেখানে তারা তাদের কমিউনিটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বিশদ জ্ঞান দেন, যে তাদের কমিউনিটিটা আসলে কেমন কেমন ছিল বা তারা কেমন দেখতে চান ওইটা। আরেকটা হলো তারা তাদের হাউস হোল্ডের প্রোফাইলিং আমাদেরকে সাহায্য করেন, যেখানে তাদের বাসা বাড়ির ডিটেল ড্রয়িংস, ডিটেল ফটোগ্রাফিস এইভাবে আমরা সার্ভে করি। এবং আরেকটা জিনিস আমরা অনেক ফ্যাসিনেটেড ছিলাম, যে তাদের যে ফার্নিচারের ইউজের যে মাল্টিপ্লিসিটিটা, তারা একটা ফার্নিচার, যেহেতু তাদের খুবই ছোট জায়গার মধ্যে অনেকজন থাকতে হচ্ছে, ওই একটা ফার্নিচারই তারা হয়তো সকালবেলা খাবার জন্য ব্যবহার করছে, দুপুরবেলা খাবার জন্য ব্যবহার করছে, বিকালবেলা হয়তো ওখানে বাচ্চারা পড়াশোনা করছে, সন্ধ্যাবেলা পড়াশোনা করছে, রাতের বেলা হয়তো ফ্যামিলি সবাই মিলে সেখানে রিক্রিয়েশনের জন্য এক হচ্ছে। আবার রাতের বেলা দেখা যাচ্ছে যে তারা কেউ নিচে ঘুমাচ্ছে, আবার কেউ হয়তো বিছানায় ঘুমাচ্ছে। তো এই ফার্নিচারের ব্যাপারগুলোর জন্য আমরা ফার্নিচারের কিছু প্রোফাইলিং তৈরি করে ফেলি, এবং সবগুলো মিলে আমরা তাদের সাথে একটা ইনফরমেশন বান্ডেল জেনারেট করি, যেটা দেখলে আমরা এক পলকে পুরো গাবতলী কমিউনিটির সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এটাতে যেটা হয় যে আমাদের কাজ করাটা সুবিধা হয়, প্লাস তাদের সামনেও তাদের কমিউনিটিটা একটা মানে নতুন ভাবে উন্মোচিত হয় আর কি। তো এর পরের ধাপে আমরা যেটা করি, যেহেতু তাদের একটা ইচ্ছাই ছিল যে তারা তাদের এখনকার ঘরের যে অবস্থা বা অবস্থান আছে সেটা থেকে একটু ভালোর দিকে যেতে চান, এবং আপু যেটা বললো যে এখানে আমাদের ফাইন্যান্সের এটা আছে, যেহেতু ল্যান্ড ডিসপিউটটা এখানে নেই, তো ফাইন্যান্স বা ইনভেস্টমেন্টের একটা অপশন তাদের আছে, তো তারা ওই অপশনটা অ্যাপ্রোচ করে তারা ঘর তৈরি করতে চায়। তো এখানে আমরা তাদেরকে বলি যে ঠিক আছে, আপনাদের ঘর আমরা তাহলে একসাথে তৈরি করতে পারি কিনা, তাদের কিছু নলেজ নিয়ে। তো তাদের সাথে আমরা বসে আমরা আসলে জানতে চাই যে আমরা কিভাবে ঘর তৈরি করতে পারি, আপনারা কি চান, আহ কিভাবে ঘর তৈরি করতে চান। তারা যখন তাদের কথাগুলো বলেন, আমরাও কিছু জিনিস ইনপুট দিই, যে হ্যাঁ আমরা তো এটা শিখেছি যে এখানে আসলে আপনাদের ঘরে তো আলো বাতাস খুব একটা ঢুকে না, আমরা এইভাবে এইভাবে আলো বাতাস আপনাদের ঘরে ঢুকাইতে পারি। তো আপনারা আসলে কোনটা পছন্দ করবেন বা কোনটা, এই ধরনের একটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে তাদের জন্য কয়েকটা প্রোটোটাইপ জেনারেট করি একসাথে মিলে। এবং সেই প্রোটোটাইপ গুলো আমরা তাদের সাথে বসে আসলে মডেল মেকিং এর মাধ্যমে, এক একজনের বাসা এক এক রকম হবে, তাদের যে ছোট ছোট নিড গুলো আছে সেইগুলো ফুলফিলিং এর মাধ্যমে আমরা 3টা প্রোটোটাইপ তৈরি করি। এবং আমাদের এর মাঝে অনেকগুলো ওয়ার্কশপ হয়, একটা ছিল যে ড্রিম হাউস মডেল মেকিং ওয়ার্কশপ, একটা ছিল আমাদের মেসনদের সাথে মিস্ত্রিদের সাথে একটা ওয়ার্কশপ, যেখানে আমরা এই বাসাটার স্ট্রাকচার, যেহেতু তাদের যেটা কাস্টমারি প্র্যাকটিস ছিল এখানে অলরেডি, সেটা থেকে একটু ডিফারেন্ট কিছু আমরা ট্রাই করতে চাচ্ছিলাম। তো এইটা আসলে বানানোটা তাদের জন্য ফিজিবল হবে কিনা বা খরচে তারা বাড়বে কিনা, এই ধরনের একটা এই কমিউনিটি মিস্ত্রিদের সাথে অ্যারেঞ্জ করে, সেখানে আমরা পার্টিসিপেট করি। এরপরে আরো ইন্টারেস্টিং যেটা বিষয় হয়েছিল, যে দেখা যেত যে আমাদের যে বেনিফিশিয়ারি গ্রুপ আছে বা যে দলটাকে নিয়ে আমরা কাজ করি, তারা একটা সেভিং গ্রুপ তৈরি করে, যেটার নাম ছিল শাপলা বসতি উন্নয়ন নির্মাণ ও উন্নয়ন দল। তো তাদের দেখা যেত যে ফ্যামিলি মেম্বারের সবাই তো আর আমাদের মিটিং এ আসতো না, দেখা যেত যে মেইনলি মহিলারা আমাদের সাথে কমিউনিকেট করছে, বাসা বাড়ির ডিজাইন বা কেমন হবে, ফাইন্যান্স নিয়ে আলোচনা করছে। কিন্তু দেখা যেত যে পরিবারের অন্যান্য সদস্য যারা, তারা হয়তো সরাসরি আমাদের থেকে জানতে পারে না। তো তারা তখন যেটা করতো, তাদের বাসার মডেল গুলো নিয়ে যেত এবং বাসার যে অন্যান্য সদস্যগুলোকে আছে তাদেরকে তারাই হচ্ছে জাস্ট মানে ওই বাসাটার বিবরণ দিত, যে আচ্ছা আমরা এইভাবে বাসা তৈরি করছি, এইভাবে আমরা করতে চাই। আহ তারা নিজেরা নিজেরা এইভাবে শেয়ার করে পুরা ইনফরমেশনটা আর কি পাস করতো, যেটা আর কি আমাদের হরাইজন্টাল শেয়ারিং এর বিষয়টা এখান থেকে পাকাপোক্ত হয়। এরপরের ধাপে আমরা ঘর তৈরি করার পর্যায়ে যখন যাই, তখন আমাদের প্রথম ফেজটা ছিল হচ্ছে ম্যাটেরিয়াল হান্টিং। এখানেও আমরা কমিউনিটির সাথে একসাথে বের হই, দেখা যেত যে আমরা দুপুরবেলা যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমরা হয়তো সাভার, হেমায়েতপুর বা এদিকে বেড়িবাঁধ, যেখানে যেখানে আমাদের যে ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায় সেখানে সেখানে যাচ্ছি। এবং আমাদের আরেকটা ই ছিল যে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল হান্টিং এর জন্য আমরা এইচবিআর এও তাদেরকে নিয়ে যে একটা ভিজিট হয়। আহ, তো এইভাবে তাদের সাথে মিলে এটার আরেকটা উদ্দেশ্য ছিল যে যেহেতু তারা একসাথে বাসা তৈরি করছে, তো সব ম্যাটেরিয়াল একসাথে কিনলে তারা হয়তো দামও একটু কম পাবে। তো এই জিনিসগুলো আহ তারা কন্ডাক্ট করে। আহ এরপরে কনস্ট্রাকশন ফেজে যেও দেখা যায় যে, যেমন কনস্ট্রাকশনের কিছু কোর জিনিসগুলো যেগুলো করতে আর কি এক্সট্রা খরচ হয়, যেমন বাসাটা ডিসমেন্টাল করা, এটার জন্য সাধারণত কেউ মিস্ত্রি এনে করালে তার 2 দিনের খরচটা দেওয়া লাগছে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বাসাতেই
আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে তারা হচ্ছে মেইনলি সিটি কর্পোরেশনের ক্লিনারদের যে কমিউনিটি আছে তারা, তো তারা বেশিরভাগ সময় রাতে কাজ করে, অর্থাৎ ভোরবেলা তারা চলে যায় এবং দুপুরের দিকে তারা ব্যাক করে। সো দুপুর বা বিকালের টাইমটা তারা ম্যাক্সিমাম ফ্রি থাকে অনেকজন। তো ওই টাইমটা ইউজ করে তারা নিজেদের বাসা নিজেরা ডিসমেন্টাল করে ফেলে। তারপরে ছোট ছোট যে কাজগুলো ছিল, যেমন আহ, আহ, ইট নিয়ে আসা, কাঠ গুলো নিয়ে আসা বা মিস্ত্রিদেরকে হেল্প করা যাতে কাজটা ত্বরান্বিত হয়, এই কাজগুলো তারা হচ্ছে নিজেরাই করে। তো এরপরে আমাদের যখন বাসাগুলো তৈরি হয়ে যায় তখন আমরা আসলে সেখানে আবার ব্যাক করতে থাকি। যদিও আমাদের কোভিড এর জন্য মাঝখানে একটা বিশাল সময় সেখান থেকে আমাদের ডিসচার্জ থাকা লাগে, গাবতলী থেকে আমরা যেতে পারি না। তো পরবর্তীতে আমরা যে দেখি যে 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 অবস্থাগুলো দেখি সেটা হচ্ছে অনেকটা এরকম যে তারা ওই ডিজাইন গুলোকে, আমরা যেভাবে প্রোটোটাইপ গুলো তাদের সাথে তৈরি করেছিলাম, তারা ওইটিকে সুন্দরভাবে তৈরি করে, পাশাপাশি তারা নিজেদের মতো করেও বাসাগুলোকে কাস্টমাইজ করে ফেলে। এটা আমাদের প্রথম প্রোটোটাইপটা ছিল, যেখানে আমরা আসলে তাদের বাসা, তাদের কয়েকটা পয়েন্ট ছিল যে আমাদের ঘরে আলো বাতাস ঢোকা লাগবে, এবং রান্নাঘরটা নিয়ে তারা অনেক চিন্তা করতে চাচ্ছিলেন। তো আলো বাতাস এবং ওই, আহ, একটা প্যাসিভ কুলিং এর ব্যবস্থা করার জন্য আমরা এই প্রোটোটাইপটা যেটা করি সেটা হচ্ছে একটা লাইট ওয়েল এবং উইন্ড টানেল প্রপোজ করা, যেখান দিয়ে তারা আহ, দিনের বেশিরভাগ সময় আলোটা পেতে পারবে এবং বাতাসটা তাদের পজিশনিংটা এমন ভাবে দেওয়া যেন বাতাসটা ক্রস ভেন্টিলেশন হয়ে এবং স্ট্যাক ইফেক্টের মাধ্যমে গরমটা বের করে নিয়ে যেতে পারে। এবং এখানে আমরা আরেকটা মজার কাজ করি, সেটা হচ্ছে স্প্লিট লেভেল বলি আমরা, যেটা হচ্ছে দুইটা ফ্লোরের মাঝে একটা গ্যাপ তৈরি করা, যাতে নিচের ফ্লোরের গরম বাতাসটা উপরের ফ্লোর দিয়ে বের হয়ে যেতে পারে। তো এইটা এটা আমরা একটা বাসায় করতে সক্ষম হয়েছি। তো এই বাসা থেকে আমাদের অনেক খুব ভালো কিছু ফিডব্যাক ছিল। আসলে আমরা নিজেরা এটা ঠিক করতে পারি এটা ভালো না কিভাবে আমরা করব। একদিন আমরা যখন ওই বাসায় যাই তখন ওই বাসার যে আহ, যিনি বাসার ওনার ছিলেন, উনি আমাদেরকে বলেন যে আহ, আপনারা আমাদেরকে এই যে বাসাটা তৈরি করে দিলেন, আমরা তো আহ, এখানে এত বাতাস পাই আমরা এই শ্যাফটের জায়গাটায়। আহ, তো এই কথাটুকু শুনে আমরা ভাবছিলাম যে আমাদের অনেক খুশি হওয়া উচিত, আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। তার পরবর্তীতে তিনি বলেন যে আমি এখানে চুলা রেখেছিলাম, এখানে আমি রান্না করতে পারছি না বাসার মানে বাতাসের জন্য। তো পরবর্তীতে দেখা যায়, আমরা যে দেখি যে তিনি ওইটাকে নিজে নিজে সলভ করে ফেলেছেন। ওইখানে একটা হাফ ওয়ালের মতো তুলে এবং ওই জায়গাটায় প্লেসমেন্টটা, চুলার প্লেসমেন্টটা এমন ভাবে করে যে সেখানে তার এখন আর কোনো সমস্যা হচ্ছে না। পরবর্তীতে আমরা আহ অন্যান্য প্রোটোটাইপ গুলোতে যখন দেখি তারা এই রান্নাঘরের স্পেসটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন। প্লাস উপরের জায়গাগুলোকে যদি আমরা দেখি তাহলে ওই জায়গাগুলোতে আমরা অনেক কাস্টমাইজেশন দেখি। কেউ হচ্ছে স্প্লিট লেভেলের ওই জায়গাটাতে একজন করেছেন যেটা ওয়ার্ড্রবের মতো, যেটার জন্য তার আসলে আলাদা একটা ফার্নিচার লাগতো, সেখানে তারা ওইখানে একটা ফার্নিচার অলরেডি বানিয়ে ফেলেছেন। এবং এই স্প্লিট লেভেলের আরেকটা উদ্দেশ্য ছিল যে উপরে আমরা যেন কোনো খাট তৈরি না করে সেখানে ওই ওই ফ্লোরের হাইটটাকে আমরা খাট হিসেবে ব্যবহার করতে পারি, সেটাও তারা খুব ভালো মতো এখন ব্যবহার করতে পারছেন। আহ আবার অনেকে দেখা যায় যে সামনের যে রান্নাঘরের জায়গাটা ওইখানে দরজার কিছু দরজার পজিশনিং গুলা, দরজার সিস্টেম গুলা অনেকে নিজের মতো করে অনেকভাবে তৈরি করেছেন। তো এখান থেকে আসলে আমরা আহ, কিছু ফিডব্যাক নিয়ে আসতে পারি যে আসলে আমরা সাধারণভাবে আর্কিটেক্ট হিসেবে যেভাবে দেখি যে একটা ডিজাইনের ইমপ্লিমেন্টেশন খুব সূক্ষ্মভাবে হতে হবে, বা এইটার নড়াচড়া হওয়া যাবে না, কিন্তু তাদের যে প্র্যাকটিসটা, তাদের যে এই ডিজাইনটাকে আত্মস্থ করে সেইটাকে যে আবার একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়া, এই জিনিসটা আর কি আমাদেরকে মানে মনে হয়েছে যে এই জায়গাতে আমরা যদি আরো নমনীয় হই এবং তাদের সাথে আরো বেশি কোলাবোরেট করতে পারি তাহলে আসলে এই লো ইনকাম সোসাইটির হাউজিং এ আমরা আসলে আরো অনেক ভালো কিছু হয়তো অ্যাচিভ করতে পারবো। আহ আর আমাদের গাবতলীতে হাউজিং এর পাশাপাশি আমরা আসলে আরো অনেক কিছু করার চেষ্টা করছি, যেটা কমিউনিটির সাথে আমাদের রিলেশন বিল্ড আপ বা ট্রাস্ট বিল্ড আপের কাজেও হেল্প করে অনেকটা। যেমন তাদের কমিউনিটির একটা, আমাদের সবচেয়ে বড় একটা আকর্ষণ ছিল হচ্ছে তাদের খাবার। তাদের আমরা যখনই সেখানে যেতাম তারা আমাদেরকে কখনো
না খাইয়ে বিদায় করতেন না। সো ওই আপ্যায়নগুলো আমাদের জন্য অনেক বড় ইনসেনটিভ হিসেবে কাজ করেছে, যেটা আমাদের কাজ করারও আরো প্রেরণা জুগিয়েছে আর কি। পাশাপাশি আমরা বাচ্চাদেরকে নিয়ে সেখানে অনেক কাজ করেছি বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে এবং কিছু পপ আপ গার্ডেনের মাধ্যমে, যারা পুরোটাই বাচ্চাদের আইডিয়া ছিল যে তাদের যেহেতু নিচে গাছ লাগানোর জায়গা নেই, তো তারা চাচ্ছিল যে আমাদেরকে উপরে গাছ লাগাতে দেন। তো আমরা ওটার জন্য একটা স্ট্যান্ড তৈরি করার চেষ্টা করেছিলাম, এবং তারা বললো যে স্ট্যান্ড হলে আমরা গাছে পানি দিতে পারবো না, এখানে ফাঁকা করেন, এই জায়গাটা ফাঁকা করেন, আবার কোথায় রাখা যায়। এরকম অনেকভাবে এই জিনিসগুলো আসছে। পাশাপাশি আমরা এখনো গাবতলীতে আর কি প্রায় প্রতি সপ্তাহে যাচ্ছি, এবং কিভাবে তাদের জায়গাগুলোকে আসলে তাদের কাছে আরো ভালোভাবে ফিরিয়ে দেওয়া যায় এই জিনিসগুলো নিয়ে আমরা তাদের সাথে বসি, তাদের সাথে কথা বলি, এবং দিন শেষে এরকম কিছু জিনিসের আমরা তাদের সাথে একসাথে বসে স্বপ্ন দেখি আর কি, যে লো ইনকাম কমিউনিটি গুলো আসলে এইভাবে আমাদের সামনে প্রকাশ পেতে পারে কিনা। এরপরে যেটা হয় যে আমরা যে আমাদের প্রথম প্রোটোটাইপটা দেখিয়েছিলাম, এটা রিসেন্টলি আর্কেশিয়ার এসিজিএস এ কম্পিটিশনে সেকেন্ড পুরস্কার অর্জন করে। আর আমরা আমাদের গাবতলীর কাজ এবং পোকার যে সমস্ত কাজগুলো চলছে সেগুলো আসলে অনেক দিন থেকে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি, বা সাধারণ মানুষ এটা দেখে কিভাবে ইন্সপায়ার্ড হইতে পারে। তো এটার জন্য আমরা যেটা অনেকদিনের ইচ্ছা ছিল সেখান থেকে শুরু করেছি পোকার ডাক। এটা আমাদের একটা মান্থলি নিউজ লেটার। এটা আপাতত আমাদের ফেসবুক পেজ থেকে প্রতি মাসে আমরা এটা পাবলিশ করছি, যেখানে আমাদের এই ছোট ছোট যে গল্পগুলো যেগুলো হয়তো আমাদেরই অনেক সময় মনে থাকে না বা অনেক সময় ভুলে যায়, ওই জিনিসগুলো যাতে আমরা কোথাও এক জায়গায় স্টোর করে রাখতে পারি বা এক জায়গায় সামলে রাখতে পারি, এইটার একটা প্রয়াস আর কি। তো গাবতলীর গল্প মোটামুটি এইটুকুই। এরপরে ধন্যবাদ মাসুক। তো আমি একটা কথা বলেই আমাদের প্রেজেন্টেশনটা শেষ করছি। সো পোকা আসলে যেভাবে কাজ করে, এটা দুইটা ছোট দুইটা শব্দ বললেই মনে হয় এটা এক্সপ্লেন করা হয়ে যাবে। একটা হচ্ছে নেটওয়ার্কিং। সো আমরা এইরকম কমিউনিটি একাডেমিশিয়ান, পলিসি মেকার অ্যান্ড প্র্যাকটিশনার যাদেরকে চিনি তাদেরকে একটু জানানোর চেষ্টা করি কি করছি, এবং ওনাদের থ্রুতে আরো কাউকে যদি চেনা যায়, তো ওই নেটওয়ার্কটা কিভাবে বড় করা যায়, যাতে ছোট একটা কাজ আসলে যে যেভাবে পারে কন্ট্রিবিউটও করতে পারে, ছড়াতেও পারে। এক নেটওয়ার্ক, আর দুই হচ্ছে অ্যাকশন। সো যেই কাজ যেটা করবো বলছি সেটা ছোট করে হলেও যাতে করতে পারি, যাতে ওটা নিয়ে আরো, যেরকম স্যার বলছিলেন, ধনাত্মক এবং ঋণাত্মক জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায়। সো নেটওয়ার্ক অ্যান্ড অ্যাকশন, এভাবে আমরা আগাচ্ছি। নেক্সট তো আমরা নিজেদেরকে ওই জায়গাটাতেই দেখি যে কিভাবে একসাথে মানুষ এবং প্রফেশনাল সবাইকে একসাথে নিয়ে এসে আলাপটা তৈরি করা যায় যে কোন কাজটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ এবং সেটার সমাধান আমরা একসাথে কিভাবে করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা উপস্থাপন করলেন আপনাদের কাজ, আপনাদের ছোট ছোট স্বপ্নগুলো অনেক বড় আকারে পূর্ণ হবে। আপনাদের ছোট ছোট গল্পগুলো আমরা আবারও বারবার করে শুনতে থাকবো আপনাদের কাছ থেকে। আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গর্বের সাথে এটা বলতে চাই যে আজকে যে একদল নবীন স্থপতি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে আসলে ইন্টারনেটের খুব ভালো কানেকশন নাই, সেই সমস্ত জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফিল্ড থেকে যুক্ত হয়েছেন, কাজ করতে করতে যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সকল সদস্যের পক্ষ থেকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপন যারা করলেন। শুরুতেই বলেছিলাম আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়ারম্যান ছাড়াও আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন স্থপতি ফরহাদুর রেজা। তিনি যুক্ত হয়েছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। তিনি মূলত একজন সামাজিক উদ্যোক্তা। তিনি তাদের একটি লাভজনক প্রতিষ্ঠান বেল বাংলাদেশকে সাথে নিয়ে অন্যান্য অনেকগুলো উদ্যোগের সাথে সাথে অ্যাফোর্ডেবল হাউজিং এর জায়গায় অনেকদিন ধরে কাজ করে আসছেন। আমাদের সাথে যুক্ত আছেন স্থপতি জাকিয়া সুলতানা।
তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় স্থাপত্য বিভাগের শিক্ষকতায় আছেন। স্থাপত্য, আবাসন ও নাগরিক সমস্যা, লিঙ্গ বৈষম্য, সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রান্তিক জনগোষ্ঠী, এই হচ্ছে স্থপতি জাকিয়া সুলতানার গবেষণার মূল বিষয়বস্তু। আমরা আজকের উপস্থাপনার আলোচনা অংশটাতে চলে এসেছি। আমি আসলে আপনাদের কাছে একটা খুব গভীর প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে বেসরকারি সংস্থা, অনেক বেসরকারি অর্গানাইজেশন মিলে হাউজিং সেক্টরটাতে এত চেষ্টা করছে, সরকারি এত উদ্যোগ আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে হাউজিং সমস্যার সমাধান হচ্ছে না কেন? আমি স্থপতি ফরহাদুর রেজার কাছে প্রথমে যেতে চাই। ইমু, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি মুবাশ্বের ভাইকে। মুবাশ্বের ভাইকে অনেকদিন পরে দেখলাম। আর নাসির ভাই তো আমার একজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, তার উপস্থিতিটা আমার জন্য প্রচন্ড উৎসাহজনক। ইমু, তোমার প্রশ্নটা তুমি যদি আগে আমাদের দিয়ে দিতে, কারণ আমরা তো নকল করে পাশ করেছি, তাহলে সুবিধা হতো বলতে। আসলে আচ্ছা, আমি দুঃখিত, আসলে প্রশ্নটা এখন মাথায় এসেছে। আপনি আপনার মতো করে আলোচনা করেন প্রবাল ভাই, কোনো অসুবিধা নেই। আলোচনার চেয়ে আমি আসলে আমার ওদের গল্পগুলো শুনে আমার মনে হয় আমি একটা গল্প দিয়ে শুরু করি। আসলে মানে গল্পটা হচ্ছে অনেক অনেক দিন আগের কথা, যখন আরবের লোকেরা মূর্তি পূজা করিত। মানে আসলে এই গল্পটা আমি বলবো না, আমি অনেক অনেক দিন আগের কথাই বলবো। তোমাদের কাছে তখনকার ঘটনাগুলো মনে হতে পারে যে আরবের লোকদের ওই সময়কার কথাই বলছি। আমি আর্লি 1980s এর কথা বলছি। আমরা তখন 3rd ইয়ারে পড়ি। আমাদের একজন সিনিয়র ভাই ছিলেন ফিরোজ ভাই, আর্কিটেক্ট, উনি 5th ইয়ারে ছিলেন। ফিরোজ ভাই আমাকে একদিন বললেন যে তুমি কি আমাদের সাথে কিছু কাজ করবে, তোমাকে দেখে একটু কমিউনিটি মনে হয়, তুমি 3rd ইয়ারে উঠেছো। তাই বলে অবশ্যই করবো, নিশ্চয়ই, কেন করবো না। 3rd ইয়ারের ছাত্র ফিরোজ ভাই অফার দিলেন, বললো তাহলে আমাদের অফিস একবার আসো। চলে গেলাম। সেই হাট খোলার পেছনে, টিকাটুলির পেছনে ছোট্ট একটা বাড়িতে কাদা মাটি সব পেরিয়ে সেই আর্কিটেক্টের অফিসে গিয়ে হাজির হলাম। আর্কিটেক্টের অফিসে গেলাম, ফিরোজ ভাই আমার সাথে পরিচয় করে দিল দুই ভদ্রলোকের। এই জীবনের প্রথম আমি সামাজিক দায়িত্ব পালনের স্থপতি দেখলাম। এরা তো আমার মতোই, এদের চোখও লাল না, এদের কানও বড় না, এদের নাকও তিনটা না, এরা তো, এদের চুলও বড় না, এরা তো আমার মতোই মানুষ। কিন্তু এই জীবনের প্রথম আমি সামাজিক দায়বদ্ধতার কাজ করছে স্থপতি, এদেরকে দেখলাম। এবং এরা কাজ করছিল গ্রামীণ হাউজিং নিয়ে তখন। এবং আজকে আমি খুব গর্বের সাথে বলছি যে সেই মানুষটি আমার সামনে বসে আছে, এই যে মুবাশ্বের ভাই তোমরা দেখতে পাচ্ছ, এনারাই সেই 1980 সালের দিকে আমাদের এই সামাজিক দায়িত্ব পালনের স্থপতির কাজগুলোর পায়োনিয়ার হিসাবে কাজ শুরু করেছিলেন। এবং এরা কেমন হয় তখন জানতাম না, কোনোদিন চিন্তাও করিনি যে আমি এদের পদাঙ্ক অনুসরণ করে এই রাস্তায় চলে যাব। 1984 সালে আমাদের থিসিসের সময় আসলো। তখন আমার যেসব বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, তাদের যে ছাত্রদের আবাসন ছিল, আমি জানি না এখন কেমন, তখন যেগুলো অবস্থা ছিল, সে সূর্য সেন হলি বলি বা যে কোনো হলি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, খুবই খারাপ। আর তখন আমাদের বয়সটাই ছিল এরকম যে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলবো, সবাইয়ের জন্য সবচাইতে ভালো আর্কিটেকচার দিয়ে দেবো। তো সুতরাং থিসিস কি করলাম, স্টুডেন্ট অ্যাকোমোডেশন ফর ঢাকা ইউনিভার্সিটি। তো থিসিসই থেকে গেল। থিসিস থেকে পাশ করার আগেই আরেকটা সুবর্ণ সুযোগ পেলাম, শামসুল ওয়ারেস স্যার আমাকে তার সাথে কাজ করতে বললেন। ওয়ারেস স্যারের সাথে কাজ করতে পারা কিন্তু একটা প্রচন্ড সৌভাগ্যের ব্যাপার। এই প্রথমবারের মতো জীবনে শুধু স্থাপত্যের ব্যাপকতা নিয়ে একটু দেখতে পারলাম যে স্থাপত্যটা আসলে শুধু বাড়ি ডিজাইন করা না, এটার সাথে মানুষের সম্পর্ক আছে, এটার সাথে সমাজের সম্পর্ক আছে। একটা নতুন একটা পার্সপেক্টিভ পেলাম। এবং এই পার্সপেক্টিভকে কিভাবে সমাজের কাছে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করতে থাকলাম, যে আমরা ডিজাইন তো করি, কিন্তু এটাকে মানুষের কাছে কিভাবে নিয়ে যাওয়া যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তখন ইন্টারনেটও ছিল না, গুগলও ছিল না, ফেসবুকও ছিল না, লিঙ্কডইনও ছিল না, টুইটারও ছিল না, ইনস্টাগ্রামও ছিল না। ইভেন আজকে যে তোমাদের পোকার ডাকের কথা বললে, পোকার ডাকও ছিল না যে আমরা কিছু একটা কোথাও দেব। রেডিওতে আমাদের কথা বলা যাবে না, কারণ রেডিওতে খালি কথা বলে। একমাত্র ভরসা ছিল আমাদের বাংলাদেশ টেলিভিশন। তখন কিন্তু বাংলাদেশে একটাই টেলিভিশন চ্যানেল ছিল। আমরা সেই টেলিভিশনের মাধ্যমে একটা রেগুলার সাপ্তাহিক অনুষ্ঠান করলাম আর্কিটেকচার এবং প্ল্যানিংকে নিয়ে জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমাদের প্রথম পর্বটা ছিল বস্তিবাসীর উপরে। এবং আমি কিন্তু 1986 সালের কথা বলছি, তখন তোমাদের অনেকে এই পৃথিবীতেই আসেনি। 1986 সালে আমরা প্রথমটা বস্তির উপরে প্রোগ্রাম করলাম, রুরাল আরবান মাইগ্রেশনের ইম্প্যাক্টটা কি হচ্ছে ঢাকা শহরে। দ্বিতীয় প্রোগ্রামটা করলাম সাধারণ অর্থে যে স্থাপত্য বোঝা যায়, গুলশান বনানীর বড় বড় বাড়িগুলো কেমন দেখতে।
এবং তৃতীয় প্রোগ্রামটাতে আমরা করলাম হচ্ছে আজকে যে পাবলিক হাউজিং বলি আমরা, আজিমপুর কলোনি কিংবা ইভেন আমাদের বুয়েটের যে 4th ক্লাস এমপ্লয়ি, সেই বাড়িঘরগুলোর উপর কাজ করলাম। এই কাজ করতে করতে আমি আরেকটা সুযোগ পেয়ে গেলাম, একটা স্কলারশিপ পেয়ে গেলাম AIT-তে মাস্টার্স করার জন্য। কিন্তু মাথায় তো ঢুকে আছে কিভাবে বাড়ি ঘরকে অ্যাফোর্ডেবল করা যায়, মানুষের জন্য বাড়িঘর করা যায়। তো থিসিস করলাম কি, তখন বাংলাদেশে ডেভেলপারদের প্রচন্ড দাপট, তারা তখন মাত্র বিল্ডিং ইন্ডাস্ট্রি, এই অ্যাপার্টমেন্ট ডেভেলপমেন্টটা তৈরি হচ্ছে, এটা আমি বলছি লেট 1980s এর দিকে। কিন্তু তারা কেউ আমাদের এই স্বল্প আয় বা মধ্য আয়ের লোকের জন্য কোনো বাড়িঘর তৈরি করছে না, সবই বড় লোকদের জন্য বাড়িঘর করছে। তো তখন আবার সেই যে মহাশয় ভাইদের দেখেছিলাম আগে, সেই লোকগুলির কথা মনে করে তখন থিসিস করলাম হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং ইন্ডাস্ট্রির উপরে, অ্যাফোর্ডেবল হাউজিং ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ফর বাংলাদেশ। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে থিসিসটা থিসিসই রয়ে গেল, কাগজে কলমে লেখা থাকলে কেউ কি এসব কথা শুনে নাকি? কিসের অ্যাফোর্ডেবিলিটি বলছে, যেখানে আমি বিল্ডিং বানালে এত টাকা প্রফিট করছি, তুমি সাধারণ লোকের বাড়ি করতে চাও? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অস্ট্রেলিয়া চলে আসলাম। আমি প্রায় 30 বছর আগের কথা বলছি। অস্ট্রেলিয়া এসে কিছু কাজ করলাম, অস্ট্রেলিয়ার রাজধানী যে ক্যাপিটাল ক্যানবেরার পরিকল্পনার উপরে কাজ করলাম। 1913 সালে যে পরিকল্পনা করেছিল আর্কিটেক্ট ওয়াল্টার বার্লি গ্রিফিন এবং তার স্ত্রী ওয়াল্টার মাহনি গ্রিফিন, সেটাকে 2030-এর উপযোগী প্ল্যান করে তৈরি করলাম। কিন্তু তারপরে যেটা কাজ করলাম, ওই যে মাথায় ঘুরছে, কিন্তু তখন থেকেই ঘুরছে সামাজিক দায়িত্ব পালনের স্থপতি। একটা সুযোগ পেলাম অস্ট্রেলিয়ার আদিবাসীদের সাথে কাজ করার, তাদের হাউজিং নিয়ে কাজ করার, তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করার। এবং এই সময় আমার খুব ভালো একজন বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল, আর্কিটেক্ট পল ফ্লোরেস। এই পল ফ্লোরেসের টোটাল ফিলসফিটাই হচ্ছে এই সামাজিক দায়িত্ব পালনের স্থপতি। এবং আজকে তোমরা যে কথাগুলো বললে, এই হাউজিং ফর হেলথ এবং ফিক্সিং হাউসেস ফর বেটার হেলথ, এই কনসেপ্টগুলো আমরা ওখানে অ্যাবরিজিনাল হাউজিং এর সাথে করেছি, আমরা আদিবাসীদের সাথে করেছি। এবং আমি অত্যন্ত খুশির সাথে বলছি যে ইমু অনেক আগে থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং আমরা সুযোগ করে দিতে পেরেছিলাম। ইমু এই পল ফ্লোরেসের সাথে অস্ট্রেলিয়া এসে কাজ করে গেছে এবং ইমুও আমার ধারণা ওখান থেকেই ওই বীজটা বপন হয়ে গেছে এবং সে এখনো অনুপ্রাণিত ফিল করে। এই পলের সাথে কাজ করতে করতে আমরা বাংলাদেশও পলকে নিয়ে এসেছিলাম এবং পলের সাথে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। এই পল আনফরচুনেটলি সে মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার আগে বন্ধু এই ফরাদুল রেজাকে বলে গিয়েছিল যে তুমি যদি কোনোদিন বাংলাদেশে গিয়ে কাজ করো, তাহলে তুমি কবির নামের একটা স্থপতির সাথে একটু পরিচিত হয়েও। আরেকজনের কথা সে বলল অবনী, তখন অবনী বিশ্ব ব্যাংকে কাজ করত। এবং আমি যখন বাংলাদেশে আসি গত 3-4 বছর আগে কিছু কাজ করব বলে, কবিরের সাথে আমার ফিজিক্যালি দেখা হলো। এবং এই কবির, অবনী কিংবা আমি জুয়েলের কাজ দেখেছি, শোভার কাজ দেখেছি, আজকে তোমাদের কাজ দেখলাম, এরা আসলে আমার আইডল। এই যে যদি বলো সামাজিক দায়িত্ব পালন স্থপতি, এরা আমাদের আইডল। এবং এদের অনুপ্রেরণাই আমরা একটা অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্ট কম্পিটিশন করেছিলাম, একটা ন্যাশনাল কম্পিটিশন করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে 75টা সাবমিশন পড়েছিল। আবার আমি বলছি, এই অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের শ্রদ্ধেয় মুবাশ্বের ভাই এবং আমাদের বাংলাদেশি আর্কিটেক্ট ইন অস্ট্রেলিয়া একটা গ্রুপ আছে। এদের অনুপ্রেরণায় আমরা একটা অ্যাফোর্ডেবল হাউজিং ফর লোয়ার মিডল ইনকাম পিপলদের জন্য কিভাবে অ্যাপার্টমেন্ট দেওয়া যায়। আমরা আশুলিয়াতে the site and the project brief was so complicated যে আমরা বুঝিনি যে আর্কিটেক্ট এর মধ্যে পার্টিসিপেট করবে। স্কয়ার ফিটের দাম ধরে দেওয়া ছিল, প্রতিটা এসডিজির কনসেপ্ট দেওয়া ছিল এবং 75 সাবমিশনস করেছিল। We were genuinely impressed এবং কবিরের কাছে আমি কৃতজ্ঞ। কবির was one of the judges, Marina was one of the judges এবং আমাদের UNDP-র resident representative Sudipto Mukherjee, he is also an architect. Sudipto is a good friend of mine. Sudipto was there as a judge, member of judges. তো আমরা একটা ডিজাইন সিলেক্ট করেছি যে আমরা এই ডিজাইনটা কনস্ট্রাক্ট করবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ডিজাইনে কাজ করার জন্য আমাদের প্রজেক্টে আমার সাথে একজন তরুণ স্থপতি যোগ দিয়েছে, যে আইবিতে খুব প্রচন্ডভাবে কাজ করতো, ওকে আমি নিয়ে এসেছি আমার সাথে, যদি আমার সাথে এই প্রজেক্টটা নিয়ে কাজ করো। এই একটা 90 ইউনিটসের অ্যাপার্টমেন্ট আমরা দিচ্ছি। এটার তোমরা যা যা আজকে বলেছো না ফ্যাক্টরগুলো, এই সবগুলো ফ্যাক্টর এটার মধ্যে আছে। কমিউনিটির সাথে আলাপ করে ডিজাইন করা যায়, এনভায়রনমেন্ট, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল, কিভাবে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সবকিছু আছে এটার মধ্যে। এই মডেলটা দেখে আমাদের এখন অস্ট্রেলিয়ান এবং কেনেডিয়ান একটা দলের সাথে একটা চুক্তি হয়েছে আমাদের, যে তারা আমাদের $100 মিলিয়ন তুলে দেবে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই ধরনের অ্যাফোর্ডেবল হাউজিং ডেলিভারি দেব। এখন আমার সাথে যে আর্কিটেক্ট কাজ করে যাচ্ছে, সেই আর্কিটেক্ট খুব সুন্দর করে কাজ করে যাচ্ছে তো, এবং কাজগুলো করছে এমন ভাবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা এখন দেখতে পাও, এই হাউজিং গুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হাউজিং গুলো এইভাবে আমরা স্বীকৃত দিয়েছি। এবং এই যে আর্কিটেক্ট, ইয়াং আর্কিটেক্ট যে কাজ করে যাচ্ছে,
ও পৃথিবীর মধ্যে আরেকটা প্রথম কাজ করে ফেললো, ভীষণ একটা কঠিন কাজ করেছে। সে কি করেছে? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা আর্কিটেকচারাল ডিজাইন কম্পিটিশন করেছে A to Z ভার্চুয়াল, পুরো জিনিসটা ভার্চুয়াল, এবং সে পুরোটা সম্পন্ন করেছে পুরো জিনিসটা। এবং একটা মসজিদের কম্পিটিশন ছিল, দ্য সাইট ওয়াজ এগেইন ডিফিকাল্ট, কিন্তু ও সুন্দর করে জিনিসটা কমপ্লিট করেছে। কিন্তু ওর কি আর্কিটেকচারের ক্ষেত্রে অবদান যেটা, সেটাকে আমরা স্বীকৃতি দিতে পারি না? পারি না। ও কিন্তু সামাজিক দায়িত্ব সম্পন্ন করে একজন স্থপতি হচ্ছে, কিন্তু ও এখন আমার কাছে বারবার আসছে, ওকে একটা ছোট্ট 2 বেডরুমের বাসার ডিজাইন করার সুযোগ করে দিতে পারি, সেটা বাসাপতি হোক কিংবা ভুরুঙ্গামারিতেই হোক, কারণ তার রেজিস্ট্রেশনের জন্য ওই কাজগুলো কাজে দেবে। তো এখন সেই জন্য আমি বলছি, আজকে নাসির ভাই আছে, মহসর ভাই আছে, ইমু আছে, যে আইএবি আসলে কতটা সিরিয়াস আমাদের এই সামাজিক দায়িত্ব পালনের যেসব স্থপতি আছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমাদের যে 1950s যে ডেফিনেশন অফ আর্কিটেকচারটা আমরা পড়েছিলাম বা বইটা থেকে যেটা শিখেছি, সেই তখন একটা স্কুল অফ আর্কিটেকচার ছিল। এখন 21শ শতাব্দীতে অনেকগুলো স্কুল হয়েছে। তুমি দিনাজপুর স্কুলের কথা বললে, আমরা বিভিন্ন জায়গায় এখন স্কুল হচ্ছে। আমরা আসলে এখন বোধহয় 21st সেঞ্চুরি অফ ডেফিনেশন অফ আর্কিটেকচার, আর্কিটেক্ট এবং ডিজাইন শব্দটাকে আমাদের নিয়ে আসা উচিত। কারণ এত বছর পরে আমি বুঝতে পারি যে আমাদের শিক্ষকরা আসলে আমাদের বাসা ডিজাইন করা শেখায়নি। আসলে তারা শিখিয়েছিলেন আমাদের যে মাথায় একটা ক্রিয়েটিভ সেল আছে, সেটাকে কিভাবে নার্চার করতে হয়। এই ক্রিয়েটিভ ব্রেনটাকে নার্চার করা শিখিয়েছেন বলেই আজকে আমরা এতগুলো কাজ এত ব্যাপকভাবে করার সুযোগ শিখে গেছি। শুধু দালানের ডিজাইনের মধ্যে আমাদের ট্যালেন্টটাকে আমরা সীমাবদ্ধ রাখিনি। এবং আই বিলিভ দ্যাট বাংলাদেশ, আমি পৃথিবীর অনেক দেশে কাজ করেছি, থাইল্যান্ডে কাজ করেছি, দুবাইয়ে কাজ করেছি, অস্ট্রেলিয়ায় কাজ করেছি, অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ইজ দ্য সিডিং ফার্টাইল গ্রাউন্ড এই সামাজিক দায়িত্ব পালনের স্থপতিদের কাজ করার জন্য। আজকে ইমু, আইএবি কিংবা নাসির ভাই যে কাজগুলো করছেন, এটা আসলে একটা মুভমেন্ট শুরু হলো। ইটস লাইক আ রেভলিউশন। নাসির ভাইয়ের কথা বলতে হয় যে আমরা মাত্র শুরু করেছি, এবং আমি একটা খুব পরিষ্কার করে বলতে চাই যে অল রেভলিউশন সিমস ইম্পসিবল আনটিল দে আর ইনএভিটেবল। All revolution seems impossible until they're inevitable. এবং এই যে নাসির ভাই যে কথাগুলো বললো, আমার মনে হয় নাসির ভাই, ইমু এবং পুরো দল ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, আমরা আসলে ডেটা কালেকশন করছি, আমরা আসলে এভিডেন্স কালেক্ট করছি, আমরা আসলে কালেক্টিং আমাদের অ্যামুনেশন, কালেক্টিং কমিউনিটি স্ট্রেংথ এবং আর্কিটেক্টদের স্ট্রেংথ টু রাইট আ নিউ হিস্ট্রি অফ আর্কিটেকচার ইন বাংলাদেশ। এবং এই জন্য আমি আবার কবিরকে ধন্যবাদ জানাই যে সে অনুপ্রাণিত করেছে আমাদের অনেককে, নিউ হিস্ট্রি অফ আর্কিটেক্ট ইন বাংলাদেশ এবং নিউ ডেফিনেশন অফ আর্কিটেকচার এবং 21st সেঞ্চুরির উপযোগী করে তুলবো। তা আমার কাছে মনে হয় যে যেহেতু এটা একটা মুভমেন্টে আমরা হাত দিয়েছি, আমি ভিক্টর হিউগোর একটা কথা বলবো, ইউ ক্যান রেজিস্ট অ্যান আর্মি বাট ইউ ক্যানট রেজিস্ট অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম নাও। এবং এখন সময় চলে এসেছে আমাদের এই 21শ শতাব্দীতে এই আর্কিটেক্টদের নিয়ে কাজ করার, যারা সামাজিক দায়িত্ব পালনে স্থপতি রয়েছে। এবং আমাদের এই দালান এবং ডিজাইন শব্দটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং তোমাদের এই নতুন প্রজন্মকে দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন মনে পড়লো। কোটেশনটা ইংরেজিতে, কিন্তু তোমরা শুনে খুব খুশি হবে, কারণ এই কোটেশনটা আমাকে আমার মেয়ে দিয়েছে। কোটেশনটা হচ্ছে, ডু নট লিমিট আ চাইল্ড টু ইয়োর ওন লার্নিং, ডু নট লিমিট আ চাইল্ড টু ইয়োর ওন লার্নিং অ্যাজ হি অর শি ওয়াজ বোর্ন ইন অ্যানাদার টাইম। তোমরা আসলে মিলেনিয়াল, তোমরা ভিন্ন একটা সময়ের ছেলে মেয়ে, তোমাদেরকে যদি আমাদের শিক্ষা নিয়ে ধরে রাখতে চাই তাহলে আমরা পারবো না। এবং আজকে আমি আসলে আইএবির এই জিনিসটাতে এত গর্বিত, তোমাদের কাজ দেখে এত গর্বিত যে একটা কথাই শুধু বলবো, যে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি একটা কথাই বলবো যে দিস ইজ আওয়ার আইএবি। ইফ উই হ্যাভ ডান সামথিং রাইট, লেটস এনজয় ইট। ইফ উই হ্যাভ ডান সামথিং রং, লেটস ফিক্স ইট। ইটস আওয়ার আইএবি। ধন্যবাদ ইমু। কথা খুঁজে পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ। আপনার এতটা উৎসাহ ব্যঞ্জক বক্তব্য আমরা আসলে কিভাবে নিব, মানে এই যে গ্রহণ করার জায়গাটাতে একটু আটকে গেছি। আমি স্থপতি জাকিয়া সুলতানার কাছে চলে যেতে চাই, ওনার কিছু কথা শুনবো। তারপরে আমি আমাদের কান্ডারি, আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের বর্তমান সভাপতিকে আসলে সবটা নিয়েই কিছু কথা বলতে বলবো।
স্থপতি জাকিয়া সুলতানা। রিতাপা আছেন? উনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, আমি খুঁজে পাচ্ছি না। চলে গেছে। একটা মিনিট। আছেন তো শোনা যাচ্ছে? জি শোনা জি যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, টেকনিক্যাল ডিফিকাল্টিস কিছু থাকেই। তো মুবাশির ভাই, নাসির ভাই, ফারহাদ ভাই, ইমু এবং আমাদের প্রিয় প্রিয় তরুণ স্থপতি যারা আজকে আছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আসলে এতক্ষণ কথা শুনে এবং প্রেজেন্টেশনস দেখে আমার একটা সুন্দর শব্দ খালি মনে হলো, সেটা হচ্ছে মানুষ। হ্যাঁ, মানে এই যে এখনকার পৃথিবীতে আশেপাশে এত অমানবিক ঘটনা ঘটে বা নেগেটিভ জিনিস ঘটে, সেখানে মানুষ যে মানুষ হিসেবে মানবিক একটা জায়গায় কাজ করবে, যেখানে সামাজিক দায়বদ্ধতা আছে এবং সমাজের যে কোনো মানুষকে মানুষ হিসেবে ভেবে স্পর্শকাতর হয়ে যে একটা দায়িত্ব পালনের জায়গায় সক্রিয় হবে, এই জিনিসটা আমি এতক্ষণ ধরে আসলে মানে দেখতে পেয়ে বা বুঝতে পেরে আমি আসলে আইবির যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেল আছে তার পুরো টিমকে অনেক অভিনন্দন জানাচ্ছি। কারণ এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়াতে আমরা অনেকের কাজ যেগুলো সবসময় দেখতে পাই না তা দেখছি। আর অবশ্যই যারা নতুন, যারা মানে একেবারে তারুণ্যদীপ্ত স্থপতি যারা যারা কাজটা করছেন সরাসরি, তাদেরকেও আমার অনেক অনেক আসলে অভিনন্দন। মানে আমি অনুপ্রাণিত হচ্ছি। হ্যাঁ, এমন একটা আশার আলো দেখছি, এই যে মানুষ হয়ে উঠছে মনে হচ্ছে। আচ্ছা, তো আসলে অনেক সব কথা তো আমরা দেখলাম, শুনলাম। এটা মানে আমি বেসিক্যালি বেশিরভাগ সময় কথা ক্লাস ছাড়া ক্লাসে কথা বলতে হয়, বাট অন্য সময় আমি আমি শুনি বা দেখি এবং খুব একটা কথা বলি না। তো যেটা হচ্ছে যে যারা যারা করলেন সবগুলো কাজই ভালো, মানে খুবই বলবো যে এক একটা মাইলস্টোন কাইন্ড অফ, এবং এগুলো এই পরবর্তীতে আরো কিভাবে আরো কতভাবে কাজ করা যায় সেগুলো নিয়েই স্কোপ গুলো তৈরি আছে, সেটা গবেষণা লব্ধ হোক, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে হোক, এটা হবে। কারণ আমাদের হাউজিং এর যে ব্যাপারটা, আমরা মূলত আজকে স্বল্প আয়ের মানুষের হাউজিং বা গৃহায়ন বা বসতি নিয়ে কথা বলছিলাম। তো এই হাউজিং এর মানে যে ডিজাইনটা সেই মানুষটাই করুক, আর আর্কিটেক্টের সাপোর্টই হোক, সেখানে আসলে কিন্তু আমরা জীবনকে ডিজাইন করছি, আসলে আমাদের লাইফটাকে ডিজাইন করছি। এবং এই যে পার্টিসিপেটরি যে অ্যাপ্রোচটা, আমার কাছে মনে হয় যে এই লাইফ ডিজাইনটা তখনই সম্ভব আসলে যখন আমি আসলে যারা ইউজার, যাদের জন্য করছি বা যারা করছে, তাদেরকে যদি সত্যি সত্যি বুঝতে পারি। হ্যাঁ, এখন এখানে প্রান্তিক জনগোষ্ঠী বলি বা স্বল্প আয়ের বলি, এদেরকে আসলে অনেক রকম চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে থাকতে হয়, এটা আমরা সবাই জানি। মানে সমাজের এই কেন্দ্রবিন্দু থেকে প্রান্তিক পর্যন্ত যে লাইন, এখানে অনেক ধরনের ক্র্যাকস আছে, ফাটল আছে, এবং ওইগুলো আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীতে দেখলে ওই সমাজের ফাটলগুলো খুব চোখে পড়ে যায়। তো সেই মাইক্রো লেভেল একটা ঘর, যেটা দেখালে দালিতদেরকে নিয়ে আমি কাজ করছি বেশ কিছুদিন থেকে। তো যেভাবে অমানবিক অবস্থায় যে ওদের মানে থাকা, ঠিক আছে, ওরা আমাদের যেমন হরিজন কমিউনিটি 8টা গ্রুপ আছে, ওদের কয়েকটা গ্রুপ হচ্ছে ওরা ক্লিনিং ইয়েতে থাকে, ওরা আমাদের শহরকে ক্লিন করে রাখে, তার জন্য সারা রাত ওরা কাজ করে। হ্যাঁ, প্যান্ডেমিকের সময় ওরা মানে ঘুম নাই, কিছু নাই, এক নাগাড়ে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করেছে, কারণ এসছে, কিন্তু ওরা কিন্তু ওই এনভায়রনমেন্টটা পাচ্ছে না। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে ওদের হাউজিং এ যে আমরা পার্টিসিপেটরিটা বলছি, ওদের গল্পগুলাই আসলে শুনে ওদের কিন্তু একজন, যেমন রবি দাস নিয়ে কাজ করেছেন পোকা, রবি দাসের যে নিড, সেই নিডটা কিন্তু হয়তো বেদের না, আবার বেদের যে নিড সেটা হয়তো বস্তিবাসীর আরেকটা গ্রুপের না। তো এই যে আলাদা একটা ব্যাপার, সোশ্যাল কালচারাল একটা ফ্যাক্টর এখানে, ইকোনমিক তো সবাই এখানে স্বল্প আয়ের বলছি, এই জায়গাটাকে খুঁজে বের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ওরা প্রতিনিয়ত ওই চ্যালেঞ্জেস গুলোর সাথে নেগোশিয়েট করছে, সমঝোতা করছে, এবং মাইক্রো লেভেলে দেখা যাচ্ছে একটা ঘরে কি হচ্ছে,
একজন একজন জেন্ডার যদি ধরি, আমি একজন মহিলা একজন পুরুষের সাথে তাকে নেগোশিয়েট করতে হচ্ছে, হ্যাঁ, সেটা স্পেসে হোক, সেটা সোশ্যাল অ্যাসপেক্টে হোক। এটা আবার আরেকটু বইয়েতে একজন যখনই আমি কমিউনিটিতে যাচ্ছি, এই যে হরিজন বললাম, হরিজনরা আবার বলে কি যে কোনো যে কয়েকটা ক্লাস আছে যে আমি হচ্ছে ওর চেয়ে একটু উঁচু, হ্যাঁ, মানে এই ধরনের ব্যাপার আছে। তো ম্যান টু ম্যান নেগোসিয়েশন, তারপরে কমিউনিটির সাথে নেগোসিয়েশন, হ্যাঁ, এবং ফাইনালি স্টেটের সাথে নেগোসিয়েশন। তো আমরা অনেকগুলো প্রেজেন্টেশন অনেক মানে কথাগুলো পেয়েছি যে আমরা কি কি স্টেপ গুলো আমাদের সেই ল্যান্ড থেকে শুরু করে একদম মানে আমরা শেষ পর্যন্ত কনস্ট্রাকশন একটা বাসা করতে পারি বা বাসাটা চলে আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু আসলে আর নতুন করে বলার কিছু নাই। কারণ আরেকটা হচ্ছে যে এই স্বল্পায়ন যদি আমরা দেখি শহরগুলোতেই, তখন একটা ফর্মাল এবং ইনফর্মাল ডিভাইড চলে আসছে, ফর্মাল ইকোনমি, ইনফর্মাল ইকোনমি, এবং এই যে আমরা যেটা বলি ফ্লোটিং পপুলেশন বলি, তারপরে ভাসমান জনগোষ্ঠী কিংবা স্কোয়াটার্স যেখানে বলছি, বা স্লামস গুলো যেগুলো পেরিফেরিতে আছে, আমরা এখনো আমরা বাঁশের খুঁটির উপরে, ওই যে ডোবার উপরের বাড়ি দেখতে পাই। সেখান থেকে শুরু করে ওই ফুটপাতেও মানে প্ল্যাটফর্মেও মানুষ এখনো থাকে, এখনো ফুটপাত গুলোতে মানুষ ঘুমিয়ে যায়, রাত্রেবেলা 12টার পরে বের হলে দেখা যায়। তো এই সবগুলো জিনিস আসলে প্রতিটা সেক্টর কিন্তু একদম আলাদা আলাদা, এবং প্রতিটা প্রত্যেকের কি বলবো চাহিদাগুলো আলাদা, তাদের অ্যাসপিরেশন আলাদা। তো সেইখানে তো এরকম যদি মানে গ্রুপস, আমাদের এখানে কমিউনিটি আর্কিটেক্ট বলছি, যারা আর্কিটেকচার করে কমিউনিটি আর্কিটেক্ট হচ্ছেন, এরা কিন্তু একটা গ্রুপ। আমরা একসময় বেয়ারফুট আর্কিটেক্টস এর কথা বলতাম, বেয়ারফুট ডক্টরস ছিল একসময়। তো আমার যেটা মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদেরকে আরো মনটাকে বড় করে এই কমিউনিটি আর্কিটেকচার ব্যাপ্তিটাকে আমরা আরো বাড়াতে পারি, যেখানে কমিউনিটির মানুষজন কিন্তু যে ডিজাইন করে ফেলবো, একজন বললো যে কিচেনটা ওর মতন করে সলভ করে ফেলেছে। সো এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মানে এত পপুলেশনের জায়গায় আমরা কবে অর্গানাইজ হয়ে পোকার মতন XYZ দের মতন গিয়ে একটু করে কাজ করবো। সো এই যে আইডিয়াস গুলো, শেয়ারিং দ্য নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমার মনে হয় যে যত বেশি প্রচার পাবে, যত বেশি যারা আর্কিটেক্টরা এখানে কাজ করছেন তারা যত বেশি মানুষের সাথে মিশে তাদেরকেও ইকুইপড করবেন, তত কিন্তু ছোট ছোট কাজগুলো ওরাও করে ফেলতে পারে। মানে এখানে তখন এটাই কিন্তু আমাদের দায়বদ্ধতার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার নলেজটাকে আমি ট্রান্সফার করছি। এখানে তো অবশ্যই আমার ভাবতে মরবো না, মানে আমরা অবশ্যই বরং বেটার ব্রডার একটা ডোমেইনে আমরা এই সলিউশনস গুলোকে বা করতে পারি। এবং নানান ধরনের অবশ্যই আছে, উপায় আছে যে যেগুলো বলা হলো, যে শুধুমাত্র কমিউনিটি আর্কিটেক্ট দিয়ে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল জিনিস আছে। আমার ল্যান্ডের ব্যাপার আছে, আমার টেনিওর সিকিউরিটির ব্যাপার আছে, সেখানে পাবলিক পার্টনারশিপ কি করে কাজ করতে পারে, সেখানে ক্রস সাবসিডি করে কি করে করতে পারে, সেখানে একটা লোক যে ইনভেস্ট করার টাকা নাই সে তার শ্রম দিয়ে তার ওই বাসাটা একটা রুমের বাসা কি করে করতে পারে। আমরা কত ফিট মানে আমাদের স্ট্যান্ডার্ড বলে যে বিএনবিসি থেকে যে সব মিলে যোগ করলে অ্যারাউন্ড 260 বা এরকম একটা স্কোয়ার ফিট আসে, যেটা এক রুমের একটা ঘর কি একদম ওই যে ধরা আছে, এত বাই এত মিনিমাম হবে একটা বেডরুম, এত বাই এত মিনিমাম হবে একটা কিচেন। সেইটা কিন্তু আবার কাজ করছে না, আমরা লিখে রেখেছি বইয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা স্লামের রীতি দেখছি 80 স্কোয়ার ফিট 10x8, আমরা দেখছি আরো কমও আছে, আমরা দেখছি আর একটু বেশি করলে 120 150 এরকম। সো এটাও কিন্তু আসলে ওই যে বললাম কমিউনিটি ওয়াইজ মানে কমিউনিটি টু কমিউনিটি এটা চেঞ্জ হবে, ইটস নট আ ভেরি অ্যাবসলিউট নাম্বার। কোন হিন্দু লোকটার বাড়িতে ওর একটা প্রতিমার জায়গা করতে হবে, এগুলো তো আসলে ওরা বলতে পারবে। এবং আবার আর্কিটেক্টরা যদি হেল্প করতে চায় তাকে তার লাইফস্টাইলটা বুঝতে হবে। এনিওয়ে আমার আসলে এগুলো নিয়ে মানে একাডেমিক কথাবার্তা না, আমি বেসিক্যালি খুবই কি বলবো, আমি কবিরের আরো আগের কিছু কাজ দেখেছি অনেক আগে থেকেই, পোকার কথা অনেক আগে থেকে জানি, বাট কাজগুলো এইভাবে আজকে যেভাবে দেখলাম সেটা দেখার সুযোগ খুব একটা হয়নি। এবং আর একজন একটু মিস করলো নেটওয়ার্কের কারণে, প্রথম দিন ছিল, তো আশা করি অন্য কোনো সময় কোনোভাবে তার কাজও দেখতে পাবো। সত্যি আমি খুব ইন্সপায়ার্ড এবং আমি
আমি কাজ করতে চাই অবশ্যই, যেভাবে পারি। মানে আমি যদি কোনো হেল্পে আসি কখনো, আমি অবশ্যই আমার আমার অল্প স্বল্প যেটুকু জানি সেটুকু শেয়ার করার চেষ্টা করব এবং শিখতে চেষ্টা করব তরুণদের কাছ থেকে, কমিউনিটির মানুষজনের কাছ থেকে। তো আমার মনে হয় যে অনেক বেশি কথা বলার দরকার নেই। আর এগুলো নিয়ে মানে ওই গল্পগুলো যে শুনেছি, গল্পগুলো ওই যে বললেন যে আরো গল্প হবে, আরো গল্প তৈরি হবে, গল্পটা উপন্যাসই হয়ে যাবে একসময়। সো এই লিঙ্কেজটা খুব জরুরি, আত্মার সাথে আত্মার, গল্পের সাথে গল্প, এই এই সেতু বন্ধনটা, এই বন্ধনটা খুব দরকার। মনে হয় একটু নিয়ে শেষ করি আজকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্থপতি জাকিয়া সুলতানাকে। আসলেই তাই, আমাদের গল্পের কিছু অংশ আজকে আমরা মিস করলাম। স্থপতি শারমিন সোনিয়া এবং তার দলের গল্প আমরা অবশ্যই ভবিষ্যতে আরেকদিন শুনবো। সে তার যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে শুনতে পারিনি। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি স্থপতি মোবাশের হোসেন, আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, তার কাছে চলে যেতে চাচ্ছি এবং অনুরোধ করব আজকের আয়োজনটিকে স্থপতি মোবাশের হোসেন তার বক্তব্য দিয়ে শেষ করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, শুভ মধ্যরাত্রি প্রবালের জন্য। আমি খুব খুশি হব সবাই যদি তার ক্যামেরাটি ওপেন করে, কারণ না হলে মনে হয় 28 জনের মধ্যে সবাই উদয় ঘুমাচ্ছে, আমি খালি কথা বলছি। যদি ক্যামেরা ওপেন থাকে তাহলে মনে হবে যে অনেককে নিয়ে আমি কথা বলছি। প্রথমেই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকে গতদিনের ধারাবাহিকতায় কমিউনিটি হাউজিং নিয়ে আলোচনা করলো এবং তাদের কার্যক্রমগুলি দেখালো। আমাকে অসম্ভব রকম অনুপ্রাণিত করেছে যে স্বপ্নগুলি শুরুতে দেখেছিলাম, যেগুলি প্রবাল বলেছে। আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি প্রায় প্রতিদিনই বলে থাকি, টেলিভিশনে বলে থাকি, তোমাদেরকে বলে থাকি, ক্লাসে বলে থাকি। তারপরেও আমি বারবার মনে করি এই জিনিসগুলি তোমাদের জানা দরকার। দেখো, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতাটাকে পরে বলেছেন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামটা ছিল অনেক সহজ। আমরা আমাদের শত্রুকে চিনতাম, আমরা আমাদের বন্ধুকে চিনতাম এবং আমাদের লক্ষ্য স্থির ছিল। সমগ্র দেশবাসীর বিরাট অংশ আমাদের পাশে ছিল, আমরা স্বাধীনতা এনে দিয়েছি। সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে মুক্তির সংগ্রাম। একটি রাষ্ট্র যখন তৈরি হয়, সেই রাষ্ট্রের সমস্ত অন্যায়, অবিচার, দুঃখ, কষ্ট, অশিক্ষা, কুশিক্ষা, অস্বাস্থ্য, স্বাস্থ্যহীনতা, এগুলিকে হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামটি, সেই রাষ্ট্রটি যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে থাকে, এই মুক্তির সংগ্রাম চলতে থাকে। এই মুক্তির সংগ্রামটি কারা চালাচ্ছে? যারা মুক্তির যুদ্ধ দেখে নাই, যারা ৭১ পরবর্তীতে জন্ম নিয়েছে, এই তোমরা, যাদেরকে আমি প্রতিনিয়ত বলি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, তোমাদের কাজটি আমাদের স্বাধীনতা সংগ্রামের চেয়েও অনেক অনেক কঠিন। তোমরা তোমাদের শত্রুকে চেনো না, তোমার বন্ধুকে চেনো না, এবং তোমরা বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছ। আজকে এবং গতদিন যে আলোচনাটি হয়েছে সেটি হচ্ছে কমিউনিটি হাউজিং, অর্থাৎ অলমোস্ট সবারই নিজস্ব এক হাত দু হাত হলেও নিজের জায়গা। আমি এটা নিয়ে আর আলাপ করব না। আমি তোমাদেরকে, যেহেতু নাসির এবং প্রবাল কতগুলি কথা বলেছে, সেই কথার ধারাবাহিকতায় তোমাদের সাথে একটু 10 মিনিট আমাকে যদি সময় দাও, বা 5 মিনিটের মধ্যে চেষ্টা করব শেষ করতে। তো প্রথমেই যে জিনিসটি, তারা আর্কিটেক্ট ফর হিউম্যান বিং। দেখো, এইটির কথা বলতে যে আমি একটি কথা বলি, পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রনায়ককে বলা হয় আর্কিটেক্ট অফ দ্য নেশন। আমি বহুবার চিন্তা করেছি, এই কথাগুলি আমি বলেছি, বহুবার চিন্তা করেছি তাকে আর্কিটেক্ট অফ দ্য নেশন না বলে ইঞ্জিনিয়ার অফ দ্য নেশন কেন বলা হয় না? কেন তাকে ব্যারিস্টার অফ দ্য নেশন বলা হয় না? কেন তাকে ডাক্তার অফ দ্য নেশন বলা হয় না? হোয়াই? এই হোয়াইয়ের উত্তরটি যদি খুঁজতে যাও তাহলেই তুমি বুঝতে পারবা রাষ্ট্রনায়ক, যাকে আর্কিটেক্ট অফ দ্য নেশন বলা হয়, সে একটি স্বপ্ন দেখে।
এবং স্বপ্নটির সাথে বাস্তবের অনেক গরমিল থাকে। অর্থাৎ যে মানুষগুলিকে নিয়ে স্বপ্ন দেখে উনি ধাপে ধাপে সেই মানুষগুলিকে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যান, অর্থাৎ তাদেরকে ইনজেক্ট করেন, তাদেরকে আপলিফট করার জন্য, স্বাধীনতার সংগ্রামের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং সে সেটি অ্যাচিভ করেন। অর্থাৎ তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে এগিয়ে নিয়ে যান। ঠিক একইভাবে একজন স্থপতি যখন একটি কাজ করার, এই যে তোমরা কমিউনিটি হাউজিং যেটা করছো, গাছের পাতা দিয়ে পর্যন্ত প্ল্যানিং করছো, এই যে স্বপ্ন দেখছো, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো যে এই মানুষগুলিকে আমি আরো সুন্দর, স্বাস্থ্যকর, আলো বাতাস দিয়ে কেমন করে এই জায়গার ভিতরেই আমি রাখতে পারি। আবারও বলছি, এই জায়গার ভিতরেই কিভাবে রাখতে পারি, এই স্বপ্নটা তোমাকে ওদের ভিতরে সংক্রামিত করেছে, ওই মানুষগুলির ভিতরে আস্থা অর্জন করেছো এবং তাদের কাছ থেকেও শিখেছো। রাজনীতিবিদরাও কিন্তু জনগণের কাছ থেকে শেখে। অর্থাৎ ডেমোক্রেসির প্রথম জিনিস হচ্ছে যাদের জন্য তুমি কাজ করবে তাদের সমস্ত কথা শুনতে হবে, ধাপে ধাপে তাদেরকে উপরের দিকে নিয়ে যেতে হবে, যে কাজটি তোমরা করছো। আর আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটি তোমাদেরকে বলবো, যেরকম প্রবাল একটু আগেই বললো, সাটুরিয়ায় তোমার টর্নেডোর মাধ্যমে গ্রামীণের হাউজিং সমস্ত মানুষকে লোন দিত 5,000 টাকা বাড়ি বানানোর জন্য, সে বাড়ি ঘরগুলি উড়ে গিয়েছিল। তখন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম গ্রামীণ ইনুসাবের সাথে তখন থেকে আমি কাজ করি, গ্রামীণ ব্যাংকের জন্য আমরা 4টি কংক্রিটের খুঁটি বানাই। এই খুঁটিটি গ্রিড করে করে ঘর বানানো যাবে, অর্থাৎ 4টি খুঁটি বানাতে যে অনেক কিছু করতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে খুঁটি বানানো শেখাতে হয়েছে, খুঁটিটি যার উপরে থাকবে সেটি তৈরি করা শেখাতে হয়েছে, এমনকি খুঁটিটির মাটির নিচে যে অংশ থাকবে ইঞ্জিনিয়ারিং পয়েন্টে সেই জায়গাটির কভারিং বেশি থাকার কথা, এই কভারিংটিকে বাইপাস করার জন্য আমরা এখানে আলকাতরা লাগিয়েছি নৌকার ফিলোসফিতে। আরে নৌকা যদি পানিতে আলকাতরা দিয়ে চলতে পারে তাহলে খুঁটিতে কেন আলকাতরা দেওয়া যাবে না? মাটিগুলিকে আমরা আলকাতরা মিশিয়ে ওখানে প্যাকিং করেছি। এই যে কাজ করতে যে জায়গাগুলি এসছে, এবং এই হাউজিংটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম আগা খান অ্যাওয়ার্ড ইন আর্কিটেকচার গ্রামীণ ব্যাংক পায়। এইখানেই আমার শুরু। এরপরে যে ঘটনাটি ঘটে সেটি হলো আমার জীবনে আরেকটি বিপ্লব এনে দেয়। আমরা তখন সাইক্লোন শেল্টার বানাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে, যেসব জায়গায় যেতে 4 দিন 5 দিন সময় লাগে, সেই নিঝুম দ্বীপ পর্যন্ত, সেই সব জায়গায় যখন আমরা বানাচ্ছি, তার ভিতরে কিছু সাইক্লোন শেল্টারের দায়িত্ব নিল ব্রিটিশ হাই কমিশন। ব্রিটিশ হাই কমিশনের সেকেন্ড অফিসার হঠাৎ একদিন আমাকে এরকম টেবিলে বসে আলাপ করছে, তোমাদের মতন ইয়ং তখন, বলছে জানো মুবাশের, আমার ড্রাইভার, উনি থাকেন বাড়ি ধারাতে, এমবেসির ফার্স্ট সেক্রেটারি, উনি বলছেন যে মুবাশের তুমি কি জানো যে আমার ড্রাইভার পার স্কয়ার ফিট, আমি প্রতি মাসে যে ভাড়া দেই বাড়ি ধারাতে, আমার ড্রাইভার তার থেকে অনেক বেশি পার স্কয়ার ফিট ভাড়া দেয় তার বস্তিতে। আমি বললাম পাগল না মাথা খারাপ, তুমি কি বলছো? বলে যে ইয়েস, ইউ জাস্ট চেক ইট, ইউ গো থ্রু ইট, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং আমি দেখলাম, তারপরেও আমার বিশ্বাস হয় নাই। ভাগ্যক্রমে আমার পৈতৃক বাড়ি যেটা গোপীবাগে ছিল, যেটা প্রবাল যে কথা বললো, তার পিছনে প্রায় 1 বিঘার মতন খালি জায়গা ছিল, ওইখানে আমি একটি বস্তি বানালাম 35,000 টাকা খরচ করে। এবং তোমরা শুনলে আশ্চর্য হবা, মাসে ওখানে 30,000 টাকা ভাড়া পেতাম। কিভাবে? টিনের চাল, কোনো রকমের টিনের চাল বাঁশ দিয়ে খালি আটকিয়ে দেওয়া, তার ভিতরে চৌকি কিনে দেওয়া হয়েছে। একই ঘরের ভিতরে তোমার একজন ফিজিক্সের ছাত্র অনার্স করছে, সে থাকে, সেই ঘরেই আরেকজন নাইট গার্ড থাকে, মতিঝিল কলোনির। নাইট গার্ডটি চৌকিটি আবার দুজনে ভাগ করে, অর্থাৎ যার দিনের বেলা ডিউটি সে রাত্রে থাকে, আর যার রাত্রে ডিউটি সে দিনের বেলা থাকে, অর্থাৎ ভাড়াটি অর্ধেক করা হয়। কমন টয়লেট, বিভিন্ন জনের রান্না করার জন্য কাজের বুয়া তারাই রেখেছে। এবং এটার চাহিদা ছিল 6 মাস 7 মাস আগে বুকিং থাকতো, কারণ এই ইয়েতে প্রচুর রোদ এবং এদের খেলাধুলার জায়গা ছিল, উন্মুক্ত জায়গা ছিল, পানি ছিল। এবং সেখানে আমি 30,000 টাকা 35,000 টাকা ইনভেস্ট করে মাসে 30,000 টাকা ইনকাম। দেন আই আন্ডারস্ট্যান্ড
যে কি দুরবস্থা। এরপরে প্রশিকা একটি এনজিও, তোমরা অনেকেই জানো, সে প্রশিকার মাধ্যমে আমাদের সুযোগ হয় এবং আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি ভাসান টেকের বস্তিবাসীদের বাষ্প আনানোর জন্য। এবং সেখানে আমরা প্রায় একটি বছর এই প্রায় 20-25 বিঘা জমির উপরে এই ভাসান থেকে ওয়াকআপ হাউজিং 2 রকমের করা হয়, কমন টয়লেট ফেসিলিটিস অ্যান্ড কিচেন, আর কিছুটা করা হয় তোমার ঘরের ভিতরে ছোট্ট চুলা বসানোর জায়গা, এবং ঘরটাকে দিনের বেলা যাতে ফ্যাক্টরি ওয়ার্কশপে কনভার্ট করা যায়, বেডগুলি ওইভাবে ডিজাইন করা। আমাদের ছেলে পেলে, আমার আজও মনে আছে, প্রায় 15 দিন 16 দিন অফিসে রাত কাটিয়েছে ছেলে এবং মেয়ে। এই প্রজেক্টটি এত আগ্রহ নিয়ে সবাই করেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যা ঘটার তাইতে এটি জায়গাটি সরকার দিয়েছিল সম্পূর্ণ বিনা পয়সা প্রশিকাকে। প্রশিকা ব্যাংক থেকে অল্প ইন্টারেস্টের লোনের অ্যারেঞ্জমেন্ট করেছিল, এবং এইখানে যে কাজটি করা হয়েছিল যে একটি বস্তিবাসী যে দিন আনে দিন খায়, সে প্রতিদিন এই বাড়ির টাকা ইনভেস্ট করতে পারবে, অর্থাৎ প্রতিদিন 10 টাকা করে সে দিতে পারবে, 20 টাকা করে দিতে পারবে, কেউ সপ্তাহের ভিত্তিতে দিবে, কেউ মাসের ভিত্তিতে দিবে, এবং একটি করে ফ্ল্যাটের মালিক হবে। এবং মালিক হওয়ার পরে সে বিক্রি করতে পারবে না 10 থেকে 15 বছর, এবং সে বদল করতে পারবে। এইগুলি সমস্ত কিছু করা হলো। কিন্তু বাংলাদেশের ভাগ্যে যে ঘটনাগুলি ঘটে, সরকার বদলের সাথে সাথে সরকারি এই জায়গাটি, ভাসান টেকের এই জায়গাটি ওই সরকার নিয়ে নিলেন, এই প্রজেক্টটিকে বাতিল করলেন এবং একজন ডেভেলপারকে দিলেন, যে কথা একটু আগে প্রবাল বলল। সেই ডেভেলপার এই প্রজেক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করলো লন্ডনের টেলিভিশনে। তাহলে বুঝতে পারো, আমরা এই বস্তিবাসীদেরকে বাড়িগুলি দেওয়ার চিন্তা করেছিলাম সাবসিডাইজড রেটে। এখন বলতে পারো যে কিভাবে আপনারা সাবসিডাইজড রেট করলেন? এই 20 বিঘা জমির ভিতরে একটা পোর্শনে বাড়ি বানানো হলো সাধারণ মানুষের জন্য, যারা প্রফিট দিয়ে কিনতে পারে। ওইখান থেকে যে প্রফিটের টাকাটি আসতো, এইখানে আমরা সেটা সাবসিডাইজ করতাম এই বস্তিবাসীদেরকে। এই জিনিসগুলি আমরা একেবারে খালি কনস্ট্রাকশন শুরু হওয়ার আগ মুহূর্তে সরকার পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার সাথে সাথে, অর্থাৎ আওয়ামী লীগের সময় আমরা এই জায়গাটি পেয়েছিলাম, পরবর্তী সরকার আসার পরে এটি বাতিল করে অন্যকে দিয়ে দেয়। আলটিমেটলি এই জায়গাটি লুটপাট হয়ে যে অবস্থা, এখন এটা অসম্পূর্ণ একটি প্রকল্প হিসাবে আছে, মারামারি চলছে, খুনাখুনি চলছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট থিং। এবং আমাদের স্বপ্ন ছিল এটি যদি সঠিকভাবে আমরা করতে পারি, ওই জায়গার মূল্যটা দিয়ে আমরা অন্য জায়গায় জায়গা কিনতাম এবং একই প্রকল্প চলতে থাকতো, খালি বস্তিবাসীর আবাসন করা নিয়ে। যাই হোক, তোমরা তার চেয়েও সুন্দর কাজ করছো, কিন্তু তোমাদেরকে এই বস্তিবাসীদেরকে নিয়ে চিন্তা করতে হবে। তোমরা এখন পর্যন্ত কবিররা যে কাজটি করছে, বস্তিবাসীদেরকে নিয়ে কাজ করেছে, কিন্তু তাদের তো জায়গার মালিকানা নাই। এই মালিকানার ব্যাপারটা প্রবালদের সাথে বসে আমরা যেটা কাজ করছি, যে জায়গা আমরা কিনবো, জায়গা কিনে সবচেয়ে কম পয়সায় কিভাবে দেওয়া সম্ভব, কত ভাবে করা সম্ভব, সেই প্রচেষ্টাটি আমরা চালাচ্ছি। দেখা যাক, আমরা আশা করি তোমাদের এই কাজগুলি দেখার পরে মনে হয় যে আমরা যে স্বপ্নটি দেখেছিলাম, আমাদের জীবদ্দশাতেই আমরা সেটার সুফল দেখা শুরু করেছি। এটি আমার জীবনে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যে আমি বস্তিবাসীদের হাউজিং সম্পর্কে আমি ভবিষ্যতে তোমাদের মাধ্যমে দেখতে পাবো। তোমরা এই পরীক্ষাগুলি বস্তিবাসীতে গেলে পারে দেখবা যে বস্তিবাসীরা এই লকডাউনে কেন বাড়িতে ছুটে গেছে, এটি স্টাডি করতে গেলে ইন্টারেস্টিং জিনিস পাবা। বস্তিতে 3 সময়ের লোক একসাথে দেখা যায় না। যারা রাত্রি ডিউটি করে তারা রাত্রে বস্তিতে থাকে না, যারা দিনে ডিউটি করে তারা দিনে বস্তিতে থাকে না। কিন্তু লকডাউন হলে পারে দিনের লোক, রাতের লোক, মাঝপথের লোক, অর্থাৎ 3 গুণ লোক ওই বস্তিতে থাকা তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে তারা হেঁটে কষ্ট করে গ্রামের বাড়িতে যে থাকার চিন্তা ভাবনা করে। এই তথ্যগুলি কিন্তু তোমাদেরকে জোগাড় করতে হবে, এই তথ্যগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং সাথে সাথে তোমাকে জানতে হবে যে বাড়িধারা গুলশানে যে মানুষগুলি থাকে তারা পার স্কোয়ার ফিটে যত টাকা ব্যয় করে, এই বস্তিবাসীরা তার চেয়ে অনেক অনেক বেশি খরচ করে। একটা 60 পাওয়ারের বাল্ব জ্বালালে মাসে 100 টাকা দিতে হয়। তোমরা চিন্তাও করতে পারবে না কতক্ষণ সময় গ্যাস ব্যবহার করলে কত টাকা দিতে হয়, তোমরা কল্পনাও করতে পারবে না।
আনবিলিভেবল। তো এই তথ্যগুলি যদি তোমরা সংগ্রহ করো, কমিউনিটি হাউজিং এর পাশাপাশি হোমলেস পিপলদের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আর বাংলাদেশে এখন ফাইন্যান্স করার মতন, ডোনেট করার মতন এবং ব্যাংকগুলিতে ট্যাক্স ফ্রি টাকা রাখার একটি ব্যবস্থা করা হয়েছে, যারা যে টাকাগুলি জনহিতকর কাজের জন্য ব্যয় করতে তারা বাধ্য। এই কাজগুলি যদি তোমরা উপস্থাপন করতে পারো তাহলে নিশ্চয়ই অর্থের জন্য কিন্তু কাজ বাংলাদেশে আটকিয়ে থাকবে না। আমি এই কথাগুলি প্রতিনিয়ত বলছি, আবারও বলছি, এবং বলার পিছনে আরেকটি কারণ হচ্ছে আমি অসম্ভব রকম আনন্দিত, খুশি এবং আস্থাশীল যে স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। স্বাধীন না হলে আজকে আমরা এই কাজগুলি করতে পারতাম না। অর্থাৎ দেশ জাত সবসময় চিন্তা করতে হবে, এবং আর্কিটেক্ট, রাষ্ট্রনায়ককে আর্কিটেক্ট বলা হয় সেই কারণেই। এবং সেই আর্কিটেক্ট তোমরা, আমরা চাইলে বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশে পরিণত করতে পারি। আর ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমরা ওগুলি লিস্ট করছি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সমগ্র বাংলাদেশে আন্তর্জাতিক যত অ্যাওয়ার্ড পেয়েছে, শুধুমাত্র, আবারও বলি, শুধুমাত্র আর্কিটেক্টরা তার চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। আর্কিটেক্টরা প্রচার বিমুখ, সেই জন্য নিজের ছবি নিজের পয়সা খরচ করে পত্রিকায় ছাপায় না, বা নিজের কর্মচারী অফিসের স্টাফের নাম দিয়ে নিজের প্রচার করে না। সেই জন্য দেশ, জনগণ, সরকার কেউই জানে না। আমাদের সময় এসছে এখন জানাতে হবে। যেরকম আমরা আইবিতে চিন্তা করছি একটি টেলিভিশন স্টেশন চালু, অনলাইন টেলিভিশন স্টেশন চালু করার, যদি সামর্থ্য থাকে, যদি সময় থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী বছরের ভিতরেই অন্তত সপ্তাহে একদিনের টেলিভিশন চালু করব, যেখানে তোমরা এই সব কথাবার্তা, এই সব জিনিস আমাদের সামনে উপস্থাপন করতে পারবা, দেশবাসীকে জানাতে পারবা যে বাংলাদেশের স্থপতিরা কি করতে পারে। স্থপতি মানেই বিল্ডিং বানানো না, যেটি প্রবাল এবং নাসির বলেছে। স্থপতি মানেই হলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার প্রচেষ্টা, যে কারণে রাষ্ট্রনায়ককেও স্থপতি বলা হয়। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আরো সুন্দর এই ধরনের কার্যক্রমগুলি দেখতে চাই। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ সভাপতি মুবাশির হোসেনকে। আমরা আজকের অনুষ্ঠানটিতে বোঝাই যাচ্ছে যে আসলে সবাই অনেক ইন্সপায়ার্ড। আমরা আজকের অনুষ্ঠানটিতে প্রথমবারের মতো আমাদের সময়সীমা অনেকটুকু পেরিয়ে এসেছি। আমি আশা করছি যে আপনারা কেউ এটাতে আসলে সকলেই সাথে আছেন আর কি। তো আপনারা যারা অগ্রজ আছেন আজকে আমাদের মাঝখানে কথা বললেন, যারা, তাদের সব স্বপ্ন পূরণ হোক। আমরা যে মানবিক দায়িত্বগুলোর কথা বললাম, সেই সমস্ত দায়িত্ব আমরা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে এগিয়ে যাই। অগ্রজদের বা আগের প্রবীণদের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো নিয়ে আমাদের নবীন প্রজন্ম যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই যাত্রা আরো প্রসন্ন হোক, সেই যাত্রা আরো স্মুথ হোক, এরকমই একটা শুভ কামনা নিয়ে আজকের আয়োজনটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।